আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, যে যেখানেই আছো। তো আজকে আমরা লেকচার 3 নিয়ে আসলাম, অধ্যায় 4 এর রাসায়নিক পরিবর্তনের। তো আমরা কিন্তু অলরেডি বেসিক আলোচনাগুলো কিন্তু মোটামুটি করা শেষ। তো আজকে আমরা মূল টপিকে ঢোকা শুরু করবো আস্তে আস্তে। মূল টপিক বলতে তো চলো দেরি না করে আগে দেখি আজকে কোন টপিকটা পড়বো, তাহলে খুব ভালো মতো বুঝবো আমাদের মূল টপিক কোনটা। ওকে, সো দেন দেখো, দেখতেই পাচ্ছ আজকে আমরা কি পড়বো, সাম্য ধ্রুবক, কেপিকেসি, এটা আর কি পড়বো। হ্যাঁ, আচ্ছা। তো এখন চলো আমরা দেখি এটার গুরুত্ব 3 স্টার কেন দেওয়া হয়েছে। আচ্ছা, ফার্স্ট অফ অল ঠান্ডা মাথায় আমরা তো জানি বোর্ড হোক অ্যাডমিশন হোক দুইটাতেই কেপিকেসি পার্টটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। মানে অধ্যায় 4-এ যে কয়েকটা মূল টপিক বলে আমরা মনে করি আর কি এগুলো আছে, তার মধ্যে কেপিকেসি একটা, তারপর হচ্ছে তোমার ওই অম্লক্ষার একটা বিষয় আছে, তারপর পিএইচ পিওএইচ একটা বিষয় আছে, বাফার দ্রবণ একটা বিষয় আছে, এরকম আর কি। হ্যাঁ, টোটাল। তো কেপিকেসি যেহেতু খুবই গুরুত্বপূর্ণ, আর দেখতেই পাচ্ছ ঢাকা ইউনিভার্সিটি জিএসটি তে একদম রিসেন্টলি আসছে। হ্যাঁ, একদম রিসেন্টলি আসছে। পাশাপাশি ঢাকা ভার্সিটিতে দেখো অনেকবার করে আসছে, সাস্টে আসছে, রাজশাহী ইউনিভার্সিটি আসছে, জাহাঙ্গীরনগর আসছে, চিটাগাং ইউনিভার্সিটি, খুলনা ইউনিভার্সিটি, সব জায়গায় কিন্তু অনেকবার করে আসছে। হ্যাঁ, ওকে। তো এই স্লাইডটা আমি তোমাদের বলেছিলাম যে এটা সবগুলাতেই রাখবো একটা কারণে, ঠান্ডা মাথায় একটু দেখো যে সাম্য ধ্রুবক কেপিকেসি পড়তে হলে আগে তো আমাদের সাম্য অবস্থা ব্যাপারটা বুঝতে হবে, তাই না? এটা কিন্তু আমরা অলরেডি পড়া শেষ আমাদের, তাই না? তো আমরা খুব ভালো মতো জানি যে সাম্যাবস্থা এটা কখন হয় বলতো ভাইয়া? যখন সম্মুখমুখী বিক্রিয়ার হার আর পশ্চাৎমুখী বিক্রিয়ার হার সমান থাকে। মানে সম্মুখমুখী বিক্রিয়ার হার আর পশ্চাৎমুখী বিক্রিয়ার হার সমান থাকে, তখন আমরা এটাকে বলতেছি সাম্যাবস্থা। তো ভাইয়া কিন্তু অলরেডি আগেও পড়াইছি যে আর এফ মানে হচ্ছে ফরওয়ার্ড রিঅ্যাকশন রেট, আর আরবি হচ্ছে ব্যাকওয়ার্ড রিঅ্যাকশন রেট। আচ্ছা, তো এখন কথা হচ্ছে আমরা যদি বলি ফরওয়ার্ড রিঅ্যাকশন রেট মানে হচ্ছে সম্মুখমুখী বিক্রিয়ার হার, সম্মুখমুখী বিক্রিয়ার হার, আর আরবি মানে হচ্ছে পশ্চাৎমুখী বিক্রিয়ার হার, পশ্চাৎমুখী বিক্রিয়ার হার। ঠিক আছে, তো এই দুইটাকে কি হতে হবে ভাইয়া? সমান হতে হবে। আচ্ছা, যেহেতু এটা সাম্যাবস্থায় আছে, তাহলে সাম্যাবস্থায় অবশ্যই একটা ধ্রুবক থাকবে, তাই না? সাম্যাবস্থায় একটা ধ্রুবক কেন থাকবে? আচ্ছা, তার আগে আমি একটা ছোট্ট টপিক পড়াইনি, ভরকের সূত্র তো আমরা পড়বো, তার আগে আমরা একটা ছোট্ট বিষয় তোমাদেরকে জানাইনি। হ্যাঁ, যেটা কিন্তু আমরা ওই যে ক্রমের ক্ষেত্রে একটা ব্যাপার দেখছিলাম যে দেখো আমরা তো জানি যে যে কোনো বিক্রিয়ার হার, যে কোনো বিক্রিয়ার হার বিক্রিয়কের ঘনমাত্রার উপর ডিপেন্ড করে। হ্যাঁ, কারণ কি, বিক্রিয়কের একটা ঘনমাত্রার কথা যদি তুমি চিন্তা করো, হ্যাঁ, ক্রমের ব্যাপারে আর কি, হ্যাঁ, যদি একটা বিক্রিয়কের উপর ডিপেন্ড করে তাহলে কি হবে? পাওয়ার হবে 1। যদি দুইটার উপর ডিপেন্ড করে তাহলে পাওয়ার হবে 2। এইভাবে যদি n সংখ্যকের উপর ডিপেন্ড করে তাহলে পাওয়ার হবে n। তাহলে বিক্রিয়ার হার হচ্ছে বিক্রিয়ক যত বেশি থাকবে বিক্রিয়ার হার তত বাড়বে, তাই না? তত উৎপাদে যাবে। তাহলে বিক্রিয়ার হার সমানুপাতিক বিক্রিয়কের ঘনমাত্রা পাওয়ার, এন এর পাওয়ারের উপর। যদি এন এর মান 1 হয় তার মানে একটা ঘনমাত্রার উপর ডিপেন্ড করে, 2 হয় দুইটা ঘনমাত্রা, মানে 1 মানে প্রথম ক্রম, 2 মানে দ্বিতীয় ক্রম, এরকম আর কি। হ্যাঁ, আর 0 মানে কোনো ঘনমাত্রার উপর ডিপেন্ড করে না, মানে শূন্য ক্রম বিক্রিয়া আর কি। তো একটু খেয়াল করে দেখো, এটাকে আমরা কি লিখবো? আর ইজ ইকুয়াল টু সমানুপাতিক চিহ্ন উঠালে কি আসে? সমানুপাতিক ধ্রুবক আসে। এই যে এটা যদি বিক্রিয়ার হার হয় আর, তাহলে কি এটা কি হবে বলতো? বিক্রিয়ার হার ধ্রুবক। এটাকে আমরা তাহলে কি বলবো? বিক্রিয়ার হার ধ্রুবক। হ্যাঁ, বিক্রিয়ার হার ধ্রুবক। আর এটা সাম্যাবস্থায় নেওয়া হয়, ওই সাম্যাবস্থায় যদি নেওয়া হয় তখন এটাকে আমরা বলি হচ্ছে সাম্য ধ্রুবক বা সাম্যাবস্থায় বিক্রিয়া হার ধ্রুবক। তো এই বিষয়টা আসলে কিভাবে আসে? এই বিষয়টা আসে হচ্ছে ভরক্রিয়ার সূত্র থেকে। তো চলো দেরি না করে শুরু করি। আচ্ছা, ভরক্রিয়ার সূত্র হচ্ছে 1864 সালে, 1864 সালে নরওয়ের অসলো ইউনিভার্সিটির দুজন প্রফেসর ছিলেন, হ্যাঁ, পি ওয়াজে এন্ড আরেকজন ছিলেন। ওনারা কি করেছিলেন? ওনারা হচ্ছে এই যে ভরকের সূত্রটা প্রদান করেছিলেন। এখন ভরকের সূত্রতে কি ছিল দেখো, নির্দিষ্ট তাপমাত্রায় নির্দিষ্ট তাপমাত্রায় একটি বিক্রিয়ার গতিবেগ বিক্রিয়ায় অংশগ্রহণকারী প্রতিটি বিক্রিয়কের সক্রিয় ভরের সমানুপাতিক। আচ্ছা, আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ একটু পড়ি। হ্যাঁ, আচ্ছা, ওকে। আচ্ছা, বিজ্ঞানীদের নামটা একটু লিখে দিই তোমাদের জন্য। একজন হচ্ছেন গোল্ডবার্গ, আরটা হচ্ছে ওয়াজে, পি ওয়াজে। এই দুজন হচ্ছে এই ভরকের সূত্রটা 1864 সালে প্রদান করেন। হ্যাঁ,
আচ্ছা দেখো, নির্দিষ্ট তাপমাত্রায় একটি বিক্রিয়ার গতিবেগ, দেখো নির্দিষ্ট তাপমাত্রায় মানে হচ্ছে টিটা হচ্ছে ফিক্সড, একটি বিক্রিয়ার গতিবেগ এই যে আর, একটা বিক্রিয়ার গতিবেগ বিক্রিয়ায় অংশগ্রহণকারী প্রতিটি বিক্রিয়কের সক্রিয় ভরের সমানুপাতিক। আচ্ছা তাহলে একটু খেয়াল করো, যদি ধরো সে ফর এক্সাম্পল আমি যদি একটা বিক্রিয়া মানে যে কোনো একটা বিক্রিয়া কি ধরো N2 প্লাস 3H2, এখান থেকে আসলো 2NH3, এরকম একটা ব্যাপার আসলো। এখন ধরে নেই আমি ওদের দশা আছে হচ্ছে, এটা ধরো আছে গ্যাস, এটা আছে ধরো গ্যাস, এটা আছে ধরো গ্যাস, ঠিক আছে। আচ্ছা আমি ধরে নিচ্ছি এটা তিনটা গ্যাস আছে, হ্যাঁ, বা ধরো গ্যাসটা পড়লে তো আমাদের চাপের বিষয় আসবে। আর যদি আমরা এদেরকে গ্যাস না ধরে ধরো নাইট্রোজেন, 3 হাইড্রোজেন, 2 অ্যামোনিয়া আছে, এখন যদি এটার দশাকে আমি তোমার অ্যাকোয়াস ধরে নিই, হ্যাঁ, সবগুলোর জন্য এই অ্যাকোয়াস ধরে নিই, এই দুইটা দশা নিয়ে আমরা কাজ করবো মেইনলি, হ্যাঁ। তখন হচ্ছে দুই রকম ভাবে আমি হারের সমীকরণ বের করতে পারি। কিভাবে সেটা তোমাদেরকে ঠান্ডা মাথায় বলি। ধরো তুমি বলবা কি বলছো, দেখো একটি বিক্রিয়ার গতিবেগ, ওকে, গতিবেগ হচ্ছে আর, বিক্রিয়ায় অংশগ্রহণকারী প্রতিটি বিক্রিয়কের সক্রিয় ভর সমানুপাতিক। সক্রিয় ভরটা কি? সক্রিয় ভর ইংলিশে আমরা বলি অ্যাক্টিভ মাস। আচ্ছা সক্রিয় ভর বিষয়টা হচ্ছে ভাইয়া, প্রথমত সহজভাবে যদি বলি, সক্রিয় ভর হচ্ছে হিসাবের একক। তুমি তাকে কিভাবে হিসাব করবা সেই জিনিসটা। তার মানে একটা জিনিস যদি গ্যাসীয় অবস্থায় থাকে তখন তুমি তাকে তার ঘনমাত্রা দিয়ে কিন্তু হিসাব করতে পারবা না। তুমি তাকে কি দিয়ে হিসাব করতে হবে? গ্যাসের অণুগুলোর চাপ থাকে, তখন তোমার হিসাব করতে হবে আংশিক চাপ, আংশিক চাপ। আর আরেকটা যেটা বিষয় থাকে, যখন অ্যাকুয়াস থাকবে, জলীয় অবস্থা থাকবে, ধরো এই জলীয় অবস্থায় যদি থাকে তখন কিন্তু তুমি আবার চাপ দিয়ে কাজ করতে পারবা না, তখন তার একটা ঘনমাত্রা থাকবে জলীয় অবস্থায় যেহেতু আছে, তো তখন তুমি ব্যবহার করতে পারবা ঘনমাত্রা। তো আংশিক চাপকে পি দিয়ে প্রকাশ করব, ঘনমাত্রাকে আমরা সি দিয়ে প্রকাশ করব। ওকে, আচ্ছা তো এখন ধরো আমরা আগে এটার জন্য পড়ি, অ্যাকুয়াসের জন্য পড়ি, তরলের জন্য পড়ি, তাহলে আমরা কি বলতে পারবো না যে যেহেতু বিক্রিয়কের উপর ডিপেন্ড করতেছে, আর বিক্রিয়কের উপর কোন হারটা ডিপেন্ড করে বলতো? সম্মুখমুখী বিক্রিয়া হার। তাহলে আমরা কি বলতে পারি? সম্মুখমুখী বিক্রিয়া হার কার উপর ডিপেন্ড করে? যখন বিক্রিয়াটা সম্মুখমুখী হয় তখন বিক্রিয়ক কে? নাইট্রোজেন আর হাইড্রোজেন। তাহলে বলতে পারি নাইট্রোজেনের ঘনমাত্রার উপর ডিপেন্ড করে। আবার আবার লিখতে পারি আরএফ সমানুপাতিক হাইড্রোজেনের ঘনমাত্রার উপর ডিপেন্ড করে। আবার আরএফ সমানুপাতিক হাইড্রোজেনের ঘনমাত্রার উপর ডিপেন্ড করে। আবার আরএফ সমানুপাতিক হাইড্রোজেনের ঘনমাত্রার উপর ডিপেন্ড করে। সমানুপাতিক হাইড্রোজেনের ঘনমাত্রার উপর ডিপেন্ড করে। বিষয়টা কি বুঝছো? আমি শিওর বুঝো নাই। এবার একটু খেয়াল করো, এখানে নাইট্রোজেন আছে একটা, হাইড্রোজেন আছে তিনটা। কেউ যদি একটাও কম হয়, ধরো হাইড্রোজেন যদি একটা কম হয়, বিক্রিয়াটা কি হবে? হচ্ছে না কিন্তু, খেয়াল করো। তার মানে প্রত্যেকের উপরে ডিপেন্ড করতেছে আলাদা আলাদা ভাবে। তাহলে সম্মুখ বিক্রিয়ার হারটা প্রত্যেকের উপরে ডিপেন্ড করতেছে আলাদা আলাদা ভাবে, ঠিক আছে। এটাই বলছে কি তোমার ভরক্রিয়া সূত্রের প্রাথমিক কথা আর কি, যে একটি রাসায়নিক বিক্রিয়ার গতিবেগ বিক্রিয়া অংশগ্রহণকারী প্রতিটি বিক্রিয়কের সক্রিয় ভরের সমানুপাতিক। আর যদি আমি সম্মুখ দিকে চিন্তা করি, তখন আমার বিক্রিয়ক কে? ওরা দুইজন, এজন্য আরএফ হবে ওদের সমানুপাতিক। তাহলে এই সমানুপাতিক চিহ্নগুলা যেহেতু সব এক সিরিয়ালে আছে, আমরা কিন্তু এটাকে এবার এভাবে লিখতে পারি না, আরএফ সমানুপাতিক নাইট্রোজেন ইনটু হাইড্রোজেন কিউব, এভাবে লিখতে পারি, যেহেতু সব এই আকারে আছে, হ্যাঁ। আচ্ছা এবার যদি পশ্চাৎ বিক্রিয়াটা চিন্তা করি, বলতো পশ্চাৎ বিক্রিয়ার কথা চিন্তা করলে কারটা আসবে? পশ্চাতে যদি চিন্তা করি তখন বিক্রিয়ককে অ্যামোনিয়া না, তখন আবার কি আসবে? অ্যামোনিয়ার ঘনমাত্রা স্কোয়ার। যেহেতু দুইটা আছে দুইবার গুণ দেওয়া লাগবে, এজন্য চলে আসছে কি স্কোয়ার, ঠিক আছে। এটা হচ্ছে ভরক্রিয়া সূত্র থেকে আসলো আর কি। আচ্ছা কখন আসলো? যখন আমি এটা কি বের করলাম? তরল আকারে বের করলাম। এখন যদি গ্যাস দিতাম তখন এটার কি আসতো? গ্যাস আসলে আসতো আংশিক চাপ, এই দুইটা নিয়ে আমি কথা বলতেছি। গ্যাস আসলে আসতো আংশিক চাপ। তো যদি গ্যাসীয় পদার্থ নিয়ে কাজ করতাম তখন ব্যাপারটা কি হইতো চলো দেখি। তখন হইতো আরএফ সমানুপাতিক আংশিক চাপ অফ নাইট্রোজেন ইন্টু আংশিক চাপ অফ হাইড্রোজেন কিউব, আর আরবি হইতো সমানুপাতিক আংশিক চাপ অফ অ্যামোনিয়া স্কোয়ার। এরকম আসতো বিষয়টা, ঠিক আছে। এই দুইটা জিনিস একটু মাথায় রাখো, বাকি কাজটা আমি তোমাদেরকে দেখাচ্ছি, হ্যাঁ।
তো একটু খেয়াল করো, এখন তোমাদের মনে একটা প্রশ্ন আছে যে ভাই আংশিক চাপটা কি আর ঘনমাত্রাটা কি? ঠিক আছে, তোমাদের মনে ফার্স্ট একটা কোশ্চেন যে ভাই আংশিক চাপটা কি আর ঘনমাত্রা কি। তো চলো আংশিক চাপ কি আর ঘনমাত্রা কি সেই জিনিসটা একটু পড়া ট্রাই করি আমরা। ওকে, জাস্ট একটা মিনিট। হ্যাঁ, ওকে, সো আসি দেখাই তোমাদেরকে। ফার্স্ট অফ অল আমরা পড়বো আংশিক চাপ। ওকে, আংশিক চাপ বিষয়টা যদি পড়তে হয় ঠান্ডা মাথায় কয়েকটা বিষয় আগে জানতে হবে। ধরো তোমার কাছে আছে এ বি সি, তিনজন আছে। এ এর আছে ধরো 5 মোল, বি এর আছে ধরো 3 মোল, সি এর আছে ধরো 7 মোল। ঠিক আছে, এখন তোমাকে বললাম মোল ভগ্নাংশ বের করো। মোল ভগ্নাংশ, এখন ভাই একটু ডিফিকাল্ট হয়ে যেতেছে। মোল ভগ্নাংশ আবার কি জিনিস? খুব সহজ। মোল ভগ্নাংশকে আমরা এক্স দিয়ে প্রকাশ করি। মোল ভগ্নাংশ অফ এ যদি বের করি, এটার অর্থ কি জানো? মোট মোলের মধ্যে এর কতটুক মোল আছে সেটা। এখন মোট মোল কত দেখো তো, 5 প্লাস 3 প্লাস 7। মোট মোলের মধ্যে এরটা কতটুক? এরটা আছে 5। শেষ। আবার এক্স অফ বি তাহলে কি হবে বলো? মোট মোলের মধ্যে বি এরটা কতটুক আছে? 3। আমার সাথে সাথে করতে থাকো। সি এরটা যদি বের করি, মোট মোলের মধ্যে সি এরটা কতটুক আছে? শেষ হয়ে গেল। এক্স অফ এ, এক্স অফ বি, এক্স অফ সি। তাহলে আংশিক চাপটা কি? আংশিক চাপ হচ্ছে পি অফ এ ইকুয়াল টু মোল ভগ্নাংশ ইন্টু মোট চাপ। মোল ভগ্নাংশ ইন্টু মোট চাপ। শেষ। ঠিক তেমনি পি অফ বি কি হবে? বি এর মোল ভগ্নাংশ ইন্টু মোট চাপ। আবার পি অফ সি কি হবে? সি এর মোল ভগ্নাংশ ইন্টু মোট চাপ। এখন তোমাদেরকে একটা বিষয় বলি, সবসময় মনে রাখবা, এই গ্যাসরা মানে এই এ বি সি যারা আছে তারা তিনটেই গ্যাস ধরো। এখন এই তিনজন আলাদা আলাদা ভাবে যে চাপ দেয় সেটা হচ্ছে আংশিক চাপ। তার মানে তারা একসাথে যোগ করলে কি মোট চাপের সমান হওয়া উচিত না? তো চলো একটু হিসাব করি। তাহলে পি অফ এ প্লাস পি অফ বি প্লাস পি অফ সি ইকুয়াল টু কত আসতেছে? চলো দেখি। পি টোটালটা কমন নাও। পি টোটালটা কমন নিলে কি থাকতেছে? এক্স অফ এ প্লাস এক্স অফ বি প্লাস এক্স অফ সি। মানগুলো বসাই দাও। পি অফ টোটাল মানগুলা যদি বসাই, এক্স অফ এর মান কত দেখো? 5/5 প্লাস 3 প্লাস 7 প্লাস 3/5 প্লাস 3 প্লাস 7 প্লাস 7/5 প্লাস 3 প্লাস 7। এটাকে আবার কি লেখা যায় খেয়াল করো। লসাগু দেখো, হরগুলা সব সেম। তার মানে এটাকে আমি কি লিখবো? এভাবে 5 প্লাস 3 প্লাস 7 আর উপরে যোগ হয়ে যাবে 5 প্লাস 3 প্লাস 7। তো এই বিষয়গুলো কি হয়ে যাবে? কাটাকাটি। তাহলে শুধু থাকবে কি? পি টোটাল। তাহলে আলটিমেটলি আমাদের কি আসলো? তিনটার যোগফল কার সমান? পি টোটালের সমান। মানে প্রত্যেকটা গ্যাসের আলাদা আলাদা যে চাপ, আংশিক চাপ বলতেছি, সেগুলোকে যোগ করলে মোট চাপের সমান হয়। শেষ হয়ে গেল। তাহলে আংশিক চাপ টপিকটা আশা করি বুঝে গেছো। এবার আমরা যে টপিকটা পড়বো সেটা হচ্ছে তোমার ঘনমাত্রা কি। ঘনমাত্রা। ঘনমাত্রা বিষয়টা পড়বো। আচ্ছা, তো যদি ঘনমাত্রা বিষয়টা পড়তে হয় একটু খেয়াল করে দেখো। ঘনমাত্রা মানে হচ্ছে সি দিয়ে প্রকাশ করে এন বাই ভি, মোল বাই আয়তন। ঠিক আছে, মোল বাই আয়তন। তাহলে যে কোনো কিছু, ধরো নাইট্রোজেনের ঘনমাত্রা যদি আমি বের করতে চাই সাম্যাবস্থায়, হ্যাঁ, তাহলে কি নিতে হবে? নাইট্রোজেনের মোল বাই টোটাল আয়তন। কারণ ও তো একটা পাত্রের মধ্যে আছে, আর পাত্রটা শুধু নাইট্রোজেনের জন্য না, পাত্র সবার জন্য। তাহলে টোটাল আয়তনকে ভাগ করব কি দিয়ে? নাইট্রোজেনের মোল সংখ্যা দিয়ে। তাহলে আমরা কি পাবো? নাইট্রোজেনের ঘনমাত্রা। ঠিক তেমনি হাইড্রোজেনের ঘনমাত্রাও পাবো, মোল সংখ্যা অফ হাইড্রোজেন ডিভাইড বাই ভি টোটাল। ঠিক তেমনি অ্যামোনিয়ার ঘনমাত্রাও পাবো, অ্যামোনিয়ার মোল সংখ্যা ডিভাইড বাই ভি টোটাল। শেষ হয়ে গেল। তো আমরা আশা করি ঘনমাত্রা আর আংশিক চাপ বিষয়টা কি সেটা বুঝে গেছি। তাহলে দুইটা যদি আমরা মেইন সূত্র ডিরাইভ করতে চাই, ধরো হ্যাঁ, দুইটা যদি মেইন সূত্র আমরা লিখতে চাই, সে ফর এক্সাম্পল খেয়াল করে দেখো, মেইন সূত্র হচ্ছে যে এটা, দেখছো? এটা একটা মেইন সূত্র আমাদের। আংশিক চাপ ইকুয়াল টু মোল ভগ্নাংশ ইন্টু মোট চাপ। আরেকটা মেইন সূত্র হচ্ছে যে কোনো কিছুর মোল ভগ্নাংশ ইকুয়াল টু কি? এই জিনিসটা। ঠিক আছে, যে কোনো কিছুর মোল ভগ্নাংশ ইকুয়াল টু কি? নিজের মোল বাই মোট মোল। এটা। আর এটা কি? ঘনমাত্রার সূত্র আমরা ডিফাইন করতে পারি। এই দেখো, ঘনমাত্রার সূত্র কি? নিজের মোল বাই টোটাল আয়তন। শেষ হয়ে গেল। তাহলে মোটামুটি কিন্তু আমরা আংশিক চাপ, ঘনমাত্রা এইসব বিষয়গুলো পড়ে ফেললাম। ওকে, আচ্ছা।
তো এরপর কেপি কেসের সম্পর্ক, চলো আমরা আগে ওই যে কথাবার্তাগুলো লিখে নিই। আগে যে কথাবার্তাগুলো লিখছিলাম একটু আগে, কথাটা কি ছিল? ধর আগে একটা সমীকরণ লিখি, N2 প্লাস 3H2 2 অ্যামোনিয়া। কোনো দশা দিচ্ছি না, ধর এটা গ্যাস অ্যাকুয়াস দুটোই থাকতে পারে। এখন ওই যে অ্যাকুয়াসের ক্ষেত্রে আমরা একটু আগে লিখছিলাম না, আরএফ সম্মুখমুখী বিক্রিয়া সমানুপাতিক কি হবে এই দুইটা ক্ষেত্রে, কারণ সম্মুখমুখী বিক্রিয়ার ক্ষেত্রে বিক্রিয়ক কে ওরা, তাহলে নাইট্রোজেন ইন্টু হাইড্রোজেন কিউব। ঠিক তেমনি পশ্চাৎমুখী বিক্রিয়ার ক্ষেত্রে কে, ও হচ্ছে বিক্রিয়ক, তাহলে অ্যামোনিয়া স্কোয়ার। আচ্ছা, তো চলো এই জিনিসটাকে একটু সুন্দর মতো একটু লিখি। তাহলে এটাকে আমরা কি লিখতে পারি, আর এফ ইকুয়াল টু সমানুপাতিক ধ্রুবক আসবে K1 নাইট্রোজেন ইন্টু হাইড্রোজেন কিউব, এটা আমরা লিখতে পারি। শেষ। তারপর আরবির ক্ষেত্রে কি আসবে, আরবি ইকুয়াল টু K2 নাইট্রোজেন ইন্টু হাইড্রোজেন, সরি আরবির ক্ষেত্রে আসবে হচ্ছে K2 অ্যামোনিয়া স্কোয়ার। এখন দুইটা সমীকরণকে ভাগ দিই, ধরো এটা 2, ধরো এটা 1, মানে কাকে দিয়ে কাকে ভাগ দিব এটাও যদি চিন্তা করো, তাহলে উত্তর হচ্ছে সবসময় যেটা শেষ সেটাকে উপরে রাখবো, যেটা আদি সেটাকে নিচে রাখবো। ঠিক আছে? আচ্ছা, শেষটাকে আরবি বাই আর এফ এরকম যদি রাখি আর কি, আরবি বাই আর এফ, তাহলে কি থাকতেছে দেখো, K2 বাই অ্যামোনিয়া স্কোয়ার K1 বাই ইন্টু H2 কিউব ইন্টু H2 কিউব। ঠিক আছে? আচ্ছা, এখন খেয়াল করে দেখো তো, আমরা যদি সাম্যাবস্থার কথা চিন্তা করি, সাম্যাবস্থায় আমি কিন্তু পড়াইছি শুরুতে, হ্যাঁ, সাম্যাবস্থা কি, আর এফ ইকুয়াল টু আরবি, তাহলে তো টেকনিক্যালি এই জিনিসটার ভ্যালু হয়ে যাবে 1, তাহলে আরবি বাই আর এফ হয়ে যাবে কিন্তু 1। তাহলে এই টার্মটাকে আমরা কি লিখতে পারবো, 1 ইজ ইকুয়াল টু K2 বাই K1 আর উপরে হইলো অ্যামোনিয়া স্কোয়ার নাইট্রোজেন বাই হাইড্রোজেন কিউব, এটা লেখা যাবে। এবার K1 টা উপরে আনো, K2 কে নিচে আনো, K1 বাই K2 ইজ ইকুয়াল টু অ্যামোনিয়া স্কোয়ার বাই N2 H2 কিউব হইলো। একটু ঠান্ডা মাথায় চিন্তা করে দেখো তো ভাইয়া, আমরা দেখো এইটাও ধ্রুবক এটাও ধ্রুবক, দুইটা ধ্রুবকের ভাগফল তো ধ্রুবকই হয়। যদি না বুঝে থাকো খেয়াল করো, 4 একটা ধ্রুবক, এটা তো কারোর জন্য চেঞ্জ হবে না, 2ও একটা ধ্রুবক, এটাও কারোর জন্য চেঞ্জ হবে না, দুইটা যদি ভাগ করি তাও আসে 2, এটাও তো একটা ধ্রুবক, এটাও কারোর জন্য চেঞ্জ হবে না, মানে দুইটা ধ্রুবকের ভাগফল একটা কি আসে, ধ্রুবক। তো এইটাকে আমরা দিব ধ্রুবক কে, সাম্য ধ্রুবক কে। আর এখানে সক্রিয় ভর হিসেবে কাকে ব্যবহার করা হয়েছে, ওই যে বলছিলাম দুইটা আছে, একটা আংশিক চাপ একটা ঘনমাত্রা, এখানে ঘনমাত্রাকে ব্যবহার করা হয়েছে, এই জন্য আমরা লিখবো সি, কেসি, সাম্য ধ্রুবক এট কনসেন্ট্রেশন। ঘনমাত্রার ক্ষেত্রে সাম্য ধ্রুবক। এটাকে আবার এই যে এভাবে ভেঙে লেখা যায়, দেখো সি অফ NH3 স্কোয়ার সি অফ N2 সি অফ H2 কিউব, এই যে এভাবে কিন্তু লেখা যায়। তো আমরা একটা কাজ করতে পারি, এই জিনিসটাকে, সরি হ্যাঁ, আমরা জাস্ট একটা কাজ করব এখন, এই জিনিসটাকে একটু মার্ক করে দিই। ঠিক আছে? এইভাবে এই জিনিসটাকে লেখা যায়। ঠিক আছে, এই সমীকরণের জন্য। তো চলো পরের পৃষ্ঠায় যাই, দেখি বাকিটা আমরা সমাধান করতে পারি কিনা। ওকে, আসো, এটা কোত্থেকে আসছে সেটা দেখাচ্ছি আর কি। এখন আমরা একটু আগেই আরেকটা জিনিস পড়ছিলাম ভাইয়া, এটা যদি কেসি হয় তাহলে কেপি কে আমরা কি লিখতে পারি, তাহলে আমরা দাঁড়াও একটু মুছে নিই, মুছে তোমাকে কেসিটাই আগে একটু লিখে দিই। কেসি কে আমরা কি লিখছিলাম, সি অফ NH3 স্কোয়ার সি অফ N2 সি অফ H2 কিউব, কোন সমীকরণের ক্ষেত্রে, N2 প্লাস 3H2 2NH3 N2 প্লাস H2 2NH3 এরকম করে লেখা যায়। ঠিক আছে? আচ্ছা, একটু খেয়াল করে দেখো, আমি এখানে তো মানে সক্রিয় ভর অ্যাক্টিভ মাস হিসেবে কাকে ব্যবহার করছিলাম, ঘনমাত্রা। এখন যদি অ্যাক্টিভ মাস হিসেবে আমরা চাপকে ব্যবহার করি, আংশিক চাপ, তখন কি লিখবো আমরা এখানে সুন্দর মতো, কেপি। তাহলে সি এর জায়গায় পি বসে যাবে, সি অফ NH3 স্কোয়ার সি অফ N2 সি অফ H2 কিউব বসে যাবে। সরি, একটু ভুল করছি, যেহেতু কেসি এর জায়গায় কেপি লিখছি, তাহলে এই পুরো সি এর জায়গায় পি বসবে আর কি, পি অফ অ্যামোনিয়া স্কোয়ার পি অফ N2 পি অফ
H2 কিউব, এটা বসবে। এখন তোমাদের একটা সমীকরণ মনে আছে কিনা দেখো, PV ইকুয়াল টু nRT, এটা তো পড়ছো আদর্শ গ্যাস সমীকরণ, তাই না? তাহলে P কে ইকুয়াল টু কি লেখা যায়, N/V/RT। আর আমরা আজকেই জানলাম যে ঘনমাত্রা মানে কি N/V, তাহলে এটা লেখা যায় P ইকুয়াল টু CRT। তাহলে P এর জায়গায় কি লেখা যায়, CRT। P এর জায়গায় লেখা যায় CRT। তো চলো KP এর ক্ষেত্রে আমরা একটু একটু লিখি। দেখো P এর জায়গায় লেখা যায় CRT অ্যামোনিয়া স্কোয়ার, CRT নাইট্রোজেন, CRT হাইড্রোজেন কিউব লিখলাম। আচ্ছা একটু খেয়াল করো তো ভাইয়া, সি দিয়ে তো ঘনমাত্রা বোঝায়, ঘনমাত্রা অ্যামোনিয়ার ঘনমাত্রা, নাইট্রোজেনের ঘনমাত্রা, হাইড্রোজেনের ঘনমাত্রা, তিনটেই আলাদা ইউনিট, বাদ দিলাম। বাট আর দিয়ে কি বোঝায়, সার্বজনীন গ্যাস ধ্রুবক না? এটা তো আসলে সবার জন্যই সেম, অ্যামোনিয়া হোক, নাইট্রোজেন হোক, হাইড্রোজেন হোক, সবার জন্যই সেম। আবার টি দিয়ে বোঝায় কেলভিন তাপমাত্রা ওই অবস্থায়। এখন একটা বিক্রিয়া হইতেছে, ওই বিক্রিয়ার কেলভিন তাপমাত্রা তো পুরা সবার জন্য সেমই থাকবে। তার মানে এই আর আর টিটা আসলে কার উপর ডিপেন্ড করবে না, এটা আলাদাই থাকবে। তাহলে চলো আর আর টিটাকে আমরা আলাদা করে ফেলি। দেখো সি অফ NH3 স্কোয়ার ইন্টু RT স্কোয়ার, সি অফ N2 ইন্টু RT, সি অফ H2 কিউব ইন্টু RT কিউব। তারপর দেখো তো এটা কি এভাবে লেখা যায় কিনা, এই সি গুলাকে একসাথে লিখি, সি অফ NH3 স্কোয়ার, সি অফ N2, সি অফ H2 কিউব। আর এখানে RT কে আনলে কি হবে, উপরের পাওয়ারটা যা থাকবে তা থাকবে, নিচের পাওয়ার গুলো বিয়োগ হবে। দেখো 1 + 3, 1 + 3। জাস্ট এখন হচ্ছে আমাদের আসল আনসারটা বসবে। চলো আসল আনসারটা বসাই। দেখো তো এই যে এইটা কার সাথে মিলে, এইটুকু অংশটা কেসির সাথে মিলে, তাহলে কেসি দিলাম। তারপর এখানে আরটি আছে, এই পাশটাকে আমরা বলবো ডেলেন। হোয়াট ইজ ডেলেন? ডেলেন হচ্ছে উৎপাদের মোট মোল মাইনাস বিক্রিয়কের, মানে শেষ মোল মাইনাস আদি মোল আর কি, বিক্রিয়কের মোট মোল। আমরা তো এতদিনে এতটুকু পড়া পড়ছি যে ডেল্টা মানে পরিবর্তন, এন মানে মোল সংখ্যার পরিবর্তন। পরিবর্তন কি শুরু থেকে শেষকে বিয়োগ করে নাকি শেষ থেকে শুরুকে বিয়োগ করে? পরিবর্তন মানে সবসময় শেষ অবস্থা মাইনাস আদি অবস্থা, উৎপাদ মাইনাস বিক্রিয়ক। এখন মোলটার অবশ্যই কি হইতে হবে এটা একটু পরে পড়তেছি, আপাতত এইটুকু দেখো। তো একটু খেয়াল করে দেখো, এখানে জাস্ট একটু পয়েন্ট টু বি নোটেড, যে এখানে খেয়াল করো যে আমার উৎপাদে কয় মোল আছে, 2 মোল। বিক্রিয়কে কয় মোল আছে দেখো, 4 মোল না? তাহলে এখানে কিন্তু কি হচ্ছে দেখো, 2 মোল থেকে 4 মোল বিয়োগ হয়েছে, তার মানে উৎপাদের মোল মাইনাস বিক্রিয়কের মোল বিয়োগ হয়েছে, তার মানে এটাকে আমরা কি লিখতে পারি, ডেলেন। তো খেয়াল করে দেখো, সুন্দর মতো আমাদের কিন্তু সমীকরণ হয়ে গেল, কেপি ইজ ইকুয়াল টু কেসি। দাঁড়াও এটাকে একটু বড় করে দিই, সরি ফর দ্যাট, একটা মিনিট। তাহলে এইটাকে একটু বড় করে লিখি, তাহলে এটাকে আমরা এখন কি লিখতে পারবো, এই পাশে একটা কেপি লিখে দিই, কারণ আমরা আসলে কেপি থেকেই শুরু করছিলাম। তাহলে কেপি ইজ ইকুয়াল টু কেসি আরটি ডেলেন। তাহলে এই সূত্রটা কি প্রমাণিত হইলো? সূত্রটা প্রমাণিত হইলো। তাহলে এটা আমরা কিভাবে প্রমাণিত করলাম ভাই আরেকবার তোমাদেরকে এক্সপ্লেন করব, তার আগে জাস্ট একটা মিনিট এই জিনিস একটু দেখো, জাস্ট একটা মিনিট একটু দেখো ভাই, তারপর এক্সপ্লেন করতেছি আবার। আচ্ছা, তো আমরা মোটামুটি এটা দেখলাম কি হইলো। তো আমরা একটা ওভারঅল রিভিউ দিই আবার। ভাইয়া বললাম যে এই দুইটা যে সমীকরণ ছিল, এই দেখো এই দুইটা যে সমীকরণ ছিল, এই দুইটা কিন্তু আসছে কোত্থেকে, ভরক্রিয়া সূত্র থেকে। আমরা কি করলাম, নিচে কার সাপেক্ষে বিক্রিয়াটা হইতেছে, শুরুর অবস্থার সাপেক্ষেই তো শেষ অবস্থায় যায়, এজন্য শুরুর অবস্থাটা নিচে থাকে, শেষ অবস্থাটা উপরে থাকে, মানে আরবিটা উপরে আর এফটা নিচে, এই অনুপাতটা নিলাম। সাম্য অবস্থায় এই দুইটার মান আবার সমান, সমান নেওয়ার পরে আমরা কি করলাম, এরকম সমীকরণটা বের করে একটা ধ্রুবক নিলাম, এটা কেসি বের করলাম, কারণ আমরা কি করলাম, আমরা ঘনমাত্রাকে নিছিলাম এখানে সক্রিয় ভর হিসেবে, এজন্য আমরা যে সাম্য ধ্রুবকটা পাবো সেটা ঘনমাত্রা অবস্থার জন্য পাবো, এজন্য এটাকে আমরা বলতেছি কেসি। তারপর দেখো কেসি যদি এটা হয়,
সি এর জায়গায় পি বসাইলে সব সি এর জায়গায় পি বসবে। এখন আমরা আবার কি জানি, আচ্ছা আমরা আবার কি জানি যে পি ভি ইকুয়াল টু এনআরটি, তাহলে ভিটা যদি ভাগ হয়ে যায় এন বাই ভি মোল বাই আয়তন, এটাকে আমরা কি বলতে পারি, ঘনমাত্রা। তাহলে পি এর জায়গায় কি লেখা যায়, সিআরটি। এই যে সিআরটি গুলো লিখলাম, লেখার পরে কি বললাম যে ঘনমাত্রা না হয় সবার জন্য আলাদা, বাট সার্বজনীন গ্যাস ধ্রুবক এটা সবার জন্যই ফিক্সড কনস্ট্যান্ট। টেম্পারেচারও পুরো পাত্রে সবার জন্যই ফিক্সড। তার মানে কি এই দুইটা আসলে কার উপর নির্ভর করে না, এই জন্য এই দুইটাকে আলাদা করে দিলাম। তারপরে বাকি ইউনিটটাকে আমরা কেসি লিখি, এটাকে আরটি লিখলাম, আর উপরে পাওয়ার ডেলেন লিখলাম। ডেলেন কি, উৎপাদের মোল মাইনাস বিক্রিয়কের মোল। ডেলেন মানে মূল সংখ্যার পরিবর্তন। এই ফর্মুলাটা কোথায় আসছে, এটা এখানে দেখাইলাম আর কি। আচ্ছা, তো চলো এবার একটু সামনে আগাই। দেখো এটাই হচ্ছে সামারি, এটা হচ্ছে আমাদের সামারিটা আর কি। সামারিটা কি আছে দেখো, এ বি সি ডি বিক্রিয়া করছে, তাহলে কেসি কি হবে, সাম্য ধ্রুবকটা কি হবে, যে উৎপাদগুলা এবং তার মোলগুলা পাওয়ার হয়ে যাবে, বিক্রিয়কগুলা নিচে থাকবে এবং তার মোলগুলা পাওয়ার হয়ে যাবে। তারপর দেখো কেপি হলে কি হবে, আংশিক চাপ হবে সবগুলা, তো উৎপাদ আর নিচে বিক্রিয়ক, আর উৎপাদের গুলোর উপরে পাওয়ার হবে তাদের মোল সংখ্যা, বিক্রিয়ক গুলোর উপরে পাওয়ার হবে তাদের মোল সংখ্যা। শেষ হয়ে গেল, সিম্পল, প্লেন এন্ড সিম্পল। আচ্ছা, তো তারপর চলো এটা মোটামুটি আমরা দেখলাম। এবার আগে কেপি কেসি এর একক। কেপি কেসি এর এককের বিষয়টা হচ্ছে যে ডেল এনটা আমরা কখন কাউন্ট করব। আচ্ছা, এখানে এনটা আমরা শুধু গ্যাস অথবা শুধু অ্যাকুয়াস এই দুই অবস্থার জন্যই কাউন্ট করব। কেসির জন্য অ্যাকুয়াসটা কাউন্ট করতেছি, কেপির জন্য শুধু গ্যাসটা কাউন্ট করতেছি। সে ফর এক্সাম্পল আমরা সামনে দেখবো আর কি। ধরো তোমাকে এরকম লিখলো, নাইট্রোজেন লিকুইড প্লাস 3 হাইড্রোজেন গ্যাস 2 অ্যামোনিয়া লিকুইড, এরকম লিখলো। তখন ডেলেন কি হবে জানো, ডেলেন শুধুমাত্র এই দুইটাকে নিয়ে কাজ করবে, আর মোস্টলি গ্যাসকে নিয়ে শুধু কাজ করে। তাহলে গ্যাস আর অ্যাকুয়াস এই দুইটাকে আমরা গণায় ধরবো, বাকিদেরকে না। আর মোস্টলি শুধু গ্যাসকেই গণায় ধরবো, বাকি আর কাউকে গণায় ধরার দরকার নেই। তাহলে আলটিমেটলি এটা কিন্তু বাদ, এটা বাদ, এটাও বাদ। তাহলে শুধু গ্যাসটা কাউন্ট। তাহলে উৎপাদে মোল 0, বিক্রিয়কে মোল 3টা, তাহলে ডেলেন হবে -3। এরকম আর কি ব্যাপারটা, ক্লিয়ার? মানে আমাদের দশাটাকে ঠিক রাখতে হবে। আচ্ছা, তো আমরা দেখবো কয়েকটা সামনে এক্সাম্পল আকারে জিনিসগুলা দেখবো। আচ্ছা, তো আরেকটা যদি উদাহরণ দিই, ধরো সে ফর এক্সাম্পল, ধরো এই সেম উদাহরণটাকে যদি আমরা একটু অন্যভাবে ঘুরে দিই, N2O4 এটাকে ভেঙে হয় 2NO2। ধরো N2O4টা আছে লিকুইড অবস্থায়, NO2টা আছে ধরো গ্যাসীয় অবস্থায়। তাহলে ডেলেনটা কি হবে, উৎপাদের গ্যাসীয় মোল কয়টা আছে, 2টা, মাইনাস বিক্রিয়কে কিন্তু কোনো গ্যাসীয় মোল নাই মানে 0, তাহলে 2। কথাটা বুঝতে পারছি? সিম্পল। এইভাবে আমরা চিন্তা করব এবং এইভাবে আমরা অ্যান্সার গুলো করব। আচ্ছা, আর কেসি যেই তো আমরা হিসাব করতেছি, কেসি মানে কি, এখানে সি মানে ঘনমাত্রা বোঝায়। ঘনমাত্রা মানে কি, মোল পার লিটার। আয়তন মানে ঘনমাত্রা মানে হচ্ছে এন বাই ভি, মানে মোল পার লিটার বলি। তাহলে একক হবে মোল পার লিটার টু দি পাওয়ার ডেলেন। আর কেপি কি, চাপ না, আংশিক চাপ হোক যেটাই হোক, এটার একক তো অ্যাটমসফিয়ার। তাহলে এটাকে আমরা বলবো অ্যাটমসফিয়ার টু দি পাওয়ার ডেলেন। শেষ। এজন্য ডেলেনের একটা ভূমিকা আছে। তো চলো কয়েকটা উদাহরণ দেখি। দেখো, যখন ডেলেন 0 হয়, আমার খেয়াল করো, কেপি ইজ ইকুয়াল টু কেসি আরটি ডেলেন। যখন ডেলেনটা আমার 0 হয়, তখন কি এটা 0 হয়ে গেলে কোনো কিছুর পাওয়ার 0 মানে কি এটা 1 বাদ, তাহলে কেপি ইকুয়াল টু কেসি। দেখো কেপি ইকুয়াল টু কেসি। তারপর দেখো ডেলেন যদি 1 হয়, ডেলেন যদি 1 হয় তখন কি আসতেছে, কেপি ইজ ইকুয়াল টু কেসি শুধু আরটি। যদি এখানে 1 হলে 1 হবে, এখানে -1 হলে -1 হবে, এখানে -2 হলে -2 হবে, যেটা থাকবে সেটা। এটা নিয়ে কোনো সমস্যা নাই। একক কিভাবে বের করব, ডেলেনের উপর ডিপেন্ড করে। ডেলেন যদি 0 হয় তার মানে তো কেপি কেসের কোনো একক নাই, কারণ একক না তো কোনো প্রশ্নই আসে না, কারণ অ্যাটমসফিয়ার টু দি পাওয়ার 0 মানে তো 1, মানে কোনো একক নাই আর কি, বুঝছো? তো ঠিক তেমনি ডেলেন যখন 1 হয় তখন অ্যাটমসফিয়ারের উপর পাওয়ার 1, তখন চাপের একক অ্যাটমসফিয়ার। আর এখানে ডিএম কিউব লিখছো, তো এটা একটু কনফিউজে পড়তে পারো। সবসময় মনে রাখবা 1 সিসি ইকুয়াল টু 1 সেন্টিমিটার কিউব ইকুয়াল টু 1 মিলিলিটার। আর 1 লিটার যেটা আমরা ইউনিট ধরি, এটাকে বলা হয় 1 ডিএম কিউব। আর 1 মিটার কিউব এসআই এককে যেটা, সেটা হচ্ছে 10 টু দি পাওয়ার 3 লিটার ইকুয়াল টু 10 টু দি পাওয়ার 3 ডিএম কিউব, ডেসিমিটার কিউব। তো বিষয়টা হচ্ছে, আমরা যদি মোল পার লিটার লিখি তখন এই জিনিসটাকে আবার এভাবে লেখা যায়, মোল পার ডিএম কিউব। ব্যাপারটা বুঝছো? এই সম্পর্কের জন্য এই জন্য পার ডিএম কিউবে লেখছে, এটা টেনশনে কিচ্ছু নাই। তো পাওয়ার 1 হইলে কি হবে, মোল পার লিটার। পাওয়ার 2 হইলে হবে মোল স্কোয়ার পার লিটার স্কোয়ার। -1 হলে কি হবে, মোলের উপরেও মাইনাস, লিটারটা তখন প্লাস।
এরকম আর কি ব্যাপারটা, আর কিছুই না। জাস্ট একটা এক্সাম্পল দিই, মোল পার লিটার যদি পাওয়ার 1 হয় তখন আমরা কি লিখবো, শুধু মোল পার লিটার। আর যদি ধরো সে ফর এক্সাম্পল এরকম হয় মোল পার লিটার টু দি পাওয়ার -1, তাহলে -1 যদি গুণ হয় তখন হবে কি মোল ইনভার্স 1, আর লিটারের উপরে শুধু দাঁড়াও মোল পার লিটার -1 যদি হয় তখন মোলের উপর -1 আর লিটারটা এরকম থাকবে, মানে লিটার পার মোল হয়ে যাবে জিনিসটা। এই যে লিটার পার মোল, কারণ ডিএম কিউব মানে তো আসলে লিটার, আর এটা আসতেছে পার মোল, লিটার পার মোল এসে পড়বে। শেষ হয়ে গেল, বুঝতে পারতেছো? এই আর কি, এটা জাস্ট একটা এক্সাম্পল আকারে দেখানো হয়েছে আর কি। হ্যাঁ, আচ্ছা, তো চলো এবার আমরা একটু সামনে আগাই। কেপিকেসি এর মূল গাণিতিক ধারণা। আচ্ছা, এটা খুবই 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 ক্রিটিক্যাল একটা বিষয়, খুবই 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 ক্রিটিক্যাল একটা বিষয়। কয়েকটা বিষয় সম্পর্কে আমাদের খুব ধারণা থাকা দরকার। এটা তুমি বোর্ড পরীক্ষার্থী হও, তুমি ভার্সিটি পরীক্ষার্থী হও, যে পরীক্ষার্থী হও না কেন, তোমার কিন্তু এই বিষয় সম্পর্কে খুব ভালো লেভেলের একটা ধারণা থাকতে হবে, মাস্ট বি। হ্যাঁ, আচ্ছা, এখন ভালো লেভেলের কিভাবে ধারণা থাকতে হবে, এক্সটা কি কোনটা কি এটা বোঝাচ্ছি। তো ফার্স্ট অফ অল এটা সমীকরণ লিখি, নাইট্রোজেন প্লাস 3 হাইড্রোজেন। এটাই কেন বারবার লিখতেছি জানো, এটা সবচেয়ে ডিফিকাল্ট ইকুয়েশন, কারণ এখানে অনুপাত 3টা, 1:3:2, এই কারণে। হ্যাঁ, আচ্ছা, এখানে কয়েকটা জিনিস লিখে দিই। পি হচ্ছে মোট চাপ, ভি হচ্ছে মোট আয়তন, এক্স হচ্ছে বিয়োজনের পরিমাণ, এক্স হচ্ছে বিয়োজনের পরিমাণ। ওকে, এখন সব সময় যখন এগুলো লিখবা কয়েকটা বিষয় লিখবা, আগে লিখবা শুরু, তারপর লিখবা সাম্যাবস্থায়। এরকম ধরো শুরুতে নাইট্রোজেন ছিল এ মোল, হাইড্রোজেন ছিল বি মোল, আমি জানি না কোনটা কত মোল ছিল, আর শুরুতে তো উৎপাদ সাধারণত থাকে না, তাই এটাকে আমরা ধরি 0 মোল। এখন ব্যাপারটা কি হয়, সাম্যাবস্থায় গেলে কি হয়, যখন সাম্যাবস্থা আস্তে আস্তে বিক্রিয়ার সামনে যায় তখন এই দুজনের মধ্যে বিক্রিয়া হয়, তাই না? তাহলে ধরে নাও ওর মধ্যে নাইট্রোজেন, তো দেখো অনুপাত গুলো খেয়াল করো, 1:3:2 অনুপাত, ঠিক আছে? নাইট্রোজেনের যদি এক্স মোল বিক্রিয়া করে তাহলে তো এক্স মোল ক্ষয় হয়েছে, তাই না? এই জন্য একটা মাইনাস হবে, নাইট্রোজেন এক্স মোল ক্ষয় হয়েছে। তাহলে হাইড্রোজেনের কতটুকু ক্ষয় হবে বলতো? ওর যদি 1 মোল 3 মোলের সাথে বিক্রিয়া করে, ওর এক্স মোল কয় মোলের সাথে বিক্রিয়া করবে? 3x। তাহলে 3x এর সাথে যদি বিক্রিয়া করে এখানে তো একটা মাইনাস হবে, কারণ বিক্রিয়া কমবে। আর ওর 1 মোল বিক্রিয়া করে উৎপন্ন করে 2 মোল অ্যামোনিয়া, তাহলে এক্স মোল বিক্রিয়া করলে কতটুকু অ্যামোনিয়া উৎপন্ন হবে? +2x। এটাই সবাই পেজটা বুঝে না, সবাই এ বি এর সাথে মিলাই ফেলে, কখনোই না। সবসময় চিন্তা করবা অনুপাত, একটা রাসায়নিক বিক্রিয়া যেটা দেওয়া থাকবে সেটার অনুপাতটাই হচ্ছে আসল, কত মোল দেওয়া ছিল বা না ছিল ওগুলো নিয়ে কোনো চিন্তা নাই। আরেকবার বলি, ধরো সাম্য অবস্থায় যাইতে যাইতে বিক্রিয়াটা কি হবে, নাইট্রোজেন আর হাইড্রোজেন বিক্রিয়া করবে, মানে ওদের মধ্যে কিছু পরিমাণ ক্ষয় হবে। এখন দেখো 1 মোল নাইট্রোজেন 3 মোল হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করে, তার মানে এক্স মোল নাইট্রোজেন 3x মোল হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করবে, তাহলে এই এক্সটা তো ক্ষয় হয়েছে এজন্য মাইনাস, আর 3x ক্ষয় হয়েছে এজন্য মাইনাস। আর 1 মোল নাইট্রোজেন 2 মোল অ্যামোনিয়া উৎপন্ন করে, তাহলে এক্স মোল নাইট্রোজেন 2x মোল উৎপন্ন করবে, উৎপন্ন করা মানে কি প্লাস। আচ্ছা, এরপর আবার দেখো সাম্য অবস্থায় আমরা কি লিখবো জানো, অবশিষ্ট মোল সংখ্যা। অবশিষ্ট মোল সংখ্যা মানে কি, এ থেকে এক্স বিয়োগ হয়ে গেছে না, তাহলে অবশিষ্ট হলো a - x। হাইড্রোজেনের জন্য কত হবে, b - 3x। অ্যামোনিয়ার জন্য হবে কত, শুধু 2x। অবশিষ্ট মানে ওর এখন আগে a ছিল, x পরিমাণ চলে গেছে, এখন অবশিষ্ট কি a - x। ওর b ছিল 3x চলে গেছে, তাহলে এখন b - 3x। ওর 2x খালি যোগ হয়েছে, আগে তো শূন্য ছিল। তাহলে এখন আরেকটা জিনিস লিখবো, সাম্যাবস্থায় মোট মোল। সাম্যাবস্থায় মোট মোল কিভাবে হবে, এই তিনটার যোগফল, a - x প্লাস b - 3x প্লাস 2x মোল। তাহলে টোটাল কত হয় হিসাব করো, a প্লাস b - 2x মোল। এটা সাম্যাবস্থায়। তাহলে এখন আমরা কি করব, সাম্যাবস্থায় কয়টা বিষয় দিয়ে লিখবো। এক, নাইট্রোজেনের ঘনমাত্রা বের করবো আগে সাম্যাবস্থায়। সাম্যাবস্থায় নাইট্রোজেনের ঘনমাত্রা কি হবে, নাইট্রোজেনের মোল বাই আয়তন, ঠিক আছে? হাইড্রোজেনের ক্ষেত্রে কি হবে, হাইড্রোজেনের মোল সাম্যাবস্থায় বাই আয়তন। অ্যামোনিয়ার ক্ষেত্রে কি হবে, অ্যামোনিয়ার মোল বাই আয়তন। শেষ। তাহলে কেসি কি হবে, উৎপাদ, যেহেতু কেসি নিছি, উৎপাদের ঘনমাত্রা মোল সংখ্যা
ডিভাইড বাই বিক্রিয়কের ঘনমাত্রা এবং তাদের মোল সংখ্যা কোথায় চলে যাবে, পাওয়ার। জাস্ট এই ভ্যালুগুলো এখানে বসাই দিলে কিন্তু আমরা কি বের করে ফেলতে পারবো, কেসি বের করে ফেলতে পারবো। গেল কেসির হিসাব। এখন চলো আরেকটা হিসাব করি। এখন আমরা কেপি বের করি। চলো কেপি কেমনে বের করবো, আগে আংশিক চাপ লাগবে। আংশিক চাপ ধরো নাইট্রোজেন, নাইট্রোজেন আংশিক চাপ কি, নাইট্রোজেনের মোল ভগ্নাংশ ইনটু মোট চাপ। এখন নাইট্রোজেনের মোল ভগ্নাংশ কি বলো তো ভাইয়া, নিজের মোল বাই মোট মোল, তাই না? নিজের মোল কত নাইট্রোজেনের, a মাইনাস এক্স, আর মোট মোল কত সাম্যাবস্থায়, a প্লাস বি মাইনাস 2x। শেষ। ঠিক তেমনি হাইড্রোজেনেরটা কি হবে, মোল ভগ্নাংশ ইনটু মোট চাপ। মোল ভগ্নাংশ কত, নিজের মোল b মাইনাস 3x, আর মোট মোল কত, a প্লাস বি মাইনাস 2x। এরপর খেয়াল করো অ্যামোনিয়ার ক্ষেত্রে কি হবে, নিজের মোল সাম্যাবস্থায় বাই মোট মোল ইনটু মোট চাপ। তাহলে এই জিনিসটা কি হয়ে যাবে, আংশিক মোল ভগ্নাংশ ইনটু মোট চাপ মানে আংশিক চাপ। শেষ। তাহলে কেপি কি হবে, সেম, উৎপাদের আংশিক চাপ এবং তার মোল সংখ্যা পাওয়ার বাই বিক্রিয়কের আংশিক চাপ এবং তাদের মোল সংখ্যা চলে যাবে পাওয়ার। এই ভ্যালুগুলো এখানে বসাই দিলে কিসের ভ্যালু পেয়ে যাবা, কেপির ভ্যালু পেয়ে যাবা। সিম্পল। তাহলে কেপি কেসির হিসাবটা কিভাবে করতে হয় তোমরা কি সবাই বুঝতে পারছো? একটু চিন্তা করে দেখো, খুব সিম্পল। জাস্ট রেশিও রেশিও ধরে ধরে আমাদের অ্যান্সার গুলো বের করতে হবে। ঠিক আছে, একটু পরে আরেকটা ডিফিকাল্টি আছে আলফা দিয়ে, এটাও দেখাবো। আগে এই জিনিসটা ঠান্ডা মাথায় একটা মিনিট দেখো। ঠিক আছে ভাইয়া, শুনলাম তোমরা একটা মিনিট দেখো। ওকে, তো তোমরা এটা দেখলা। ঠিক আছে, সো এটা ঠান্ডা মাথায় আমরা যা বুঝলাম বুঝলাম। এরপর চলো আলফার একটা বিষয় পড়ি। আলফাটা কি লিখে দিচ্ছে আগে, ওই যে একই সমীকরণ দিয়ে পড়লে তাহলে ভালো মতো বুঝবো। চলো একই সমীকরণ লিখি আগে, N2 প্লাস 3H2 2NH3 এইটা আছে। ঠিক আছে, এখানে পি কি ভি কে আমরা অলরেডি জানি। আলফাটা একটু লিখে দিই। আলফা হচ্ছে বিয়োজন মাত্রা, বিয়োজন মাত্রা, আর এক্সটা হচ্ছে বিয়োজনের পরিমাণ। বিয়োজন মাত্রা মূলত একটা অনুপাত, আর বিয়োজনের পরিমাণ মূলত একটা এক্সাক্ট ভ্যালু। আচ্ছা, এটা দিয়ে আমি আসলে কি বুঝাচ্ছি একটু তোমাদেরকে বলি। ধরো একটা কৃষকের কাছে 10 একর জমি আছে, এখানে 100 জন শ্রমিক কাজ করে। আরেকজন কৃষকের কাছে 20 একর জমি আছে, এখানে 200 জন কৃষক কাজ করে। বেসিক থিং ইজ অনুপাতটা কেমন দেখো, প্রতি 10 একর 100 জন, এখানেও কিন্তু প্রতি 10 একর 100 জন। শ্রমিক অনুপাতে জমির পরিমাণ কিন্তু 2 অনুপাতই ঠিক আছে, সেম। এটাকে বলা হয় আলফা অনুপাত। কিন্তু এই জমিতে যতটুকু ফসল উৎপন্ন হবে এই জমিতে কি ঠিক ততটুকু উৎপন্ন হবে না, কম বেশি হবে, মানে বেশি হওয়ার কথা। তো আলটিমেটলি ওই পরিমাণটা হচ্ছে এক্স। তাহলে বলতো আমরা যদি আলফা দিয়ে ম্যাথ করি সব সময়, তাহলে যেটা আমরা ইন্টারে করছি বা করব, তো তাহলে একটু সমস্যা হয়। আলফা দিয়ে ম্যাথ করলে অনুপাতটা বের করি আমরা আসলে এক্সটা বের করি না। আমাদের যেটা বের করা দরকার এক্সাক্ট পরিমাণ, সেটা হচ্ছে এক্স। এজন্য আগে আলফার সাথে এক্স এর সম্পর্কটা কি সেটা যদি বের করে ফেলতে পারি, তাহলে আমরা ভাইস ভার্সা দুইটাই বের করে ফেলতে পারবো। তো চলো দেরি না করে বের করি। আচ্ছা, তো ভাইয়া যেটা বলতেছিলাম শুরুর দিক থেকেই, যে এখানে কয়েকটা কথা আগে লিখে ফেলবো। শুরু সাম্যাবস্থা, তাহলে শুরুতে এটা ছিল এ মোল, এটা ছিল বি, এটা ছিল 0। এটা আস্তে আস্তে কি হয়েছে, এক্স পরিমাণ ক্ষয় হয়েছে। অনুপাত যেহেতু 1:3:2, এটার 1 মোল 3 মোলের সাথে বিক্রিয়া করলে এক্স মোল 3x এর সাথে বিক্রিয়া করবে, আর যেহেতু বিক্রিয়কও কমবে, আর 1 মোল থেকে 2 মোল উৎপন্ন হয়, তাহলে এক্স মোল থেকে 2x মোল উৎপন্ন হয়। এটা তো আমরা দেখলাম। শেষ। তাহলে সাম্যাবস্থায় কতটুকু মোল অবশিষ্ট আছে, a - x, এটা b - 3x, এটা শুধু 2x।
এখন আরেকটা জিনিস লিখে দিছিলাম, সাম্যাবস্থায় মোট মোল। সাম্যাবস্থায় মোট মোল ইকুয়াল টু এই তিনটার যোগফল a মাইনাস এক্স প্লাস বি মাইনাস 3x প্লাস 2x ইকুয়াল টু a প্লাস বি মাইনাস 2x মোল। এইটুকু আমরা মোটামুটি লিখে ফেললাম। এখন বিক্রিয়কের জন্য আলফা একরকম হয়, উৎপাদের জন্য আরেকটা আলফা আরেক রকম হয়। তো চলো আমরা একটু বোঝার চেষ্টা করি। আগে দেখি, ধরো ফর নাইট্রোজেন, আমরা আগে নাইট্রোজেনের জন্য পড়ি। দেখো খেয়াল করো, শুরুতে এ মোল হতে ক্ষয় হয় এক্স মোল। এ মোল ছিল, ক্ষয় হয়েছে কতটুক? এক্স মোল। তাহলে 1 মোল থাকলে ক্ষয় হইতো কতটুক? এক্স বাই এ। এটাই হচ্ছে আলফা অফ নাইট্রোজেন। প্রতি 1 মোলে ক্ষয় হয় কত? আর 100 মোল করলে যে 100 দিয়ে গুণ দিবা, তাহলে পার্সেন্টেজ। আচ্ছা চলো ফর হাইড্রোজেনটা পড়ি। ফর হাইড্রোজেন শুরুতে বিমোল, বিমোল হতে ক্ষয় হয় কতটুক? 3x মোল। তাহলে 1 মোল হতে ক্ষয় হয় কতটুক? 3x বাই বি। এটা হচ্ছে আলফা অফ হাইড্রোজেন। শেষ। এটা হচ্ছে আলফা অফ হাইড্রোজেন। তাহলে আমরা কি লিখতে পারি? আলফা অফ বিক্রিয়ক ইকুয়াল টু, বিক্রিয়ক গুলোর ক্ষেত্রে কি হচ্ছে দেখো, উপরে হয় সাম্যাবস্থায় ক্ষয়ের পরিমাণ, সাম্যাবস্থায় ক্ষয়ের পরিমাণ, আর নিচে কি হয়? আদিমোল। নিচে হয় আদিমোল। আচ্ছা তাহলে এটা আমরা শিখে নিলাম বিক্রিয়কের আলফা কিভাবে হিসাব করে সেই জিনিসটা। এবার চলো উৎপাদের জন্য একটু পড়ি। উৎপাদের জন্য আমরা একটু পড়ি ফর অ্যামোনিয়া। আচ্ছা একটা কথা মনে রাখবা, ধরো আমি বললাম সাম্যাবস্থায় 10% উৎপাদ পাওয়া যায়, এটার অর্থ কি? সাম্যাবস্থায় 100 মোল আছে, এর মধ্যে 10টা অ্যামোনিয়ার। সাম্যাবস্থায় 100 মোল আছে, এর মধ্যে 10টা অ্যামোনিয়ার। কথাটা কি বুঝাতে পারছি? তার মানে সাম্যাবস্থায় মোট মোলের 10টা হইলো অ্যামোনিয়ার, এরকম ব্যাপারটা। তার মানে আমরা বলতে পারি না যে সাম্যাবস্থায় কত মোল ছিল? a প্লাস বি মাইনাস 2x মোল হতে অ্যামোনিয়া পাওয়া যায় কত? শুধু 2x মোল। তাহলে সাম্যাবস্থায় 1 মোল হতে পাওয়া যায় 2x বাই a প্লাস বি মাইনাস 2x মোল। এখন এটাও তো একটা অনুপাত, হ্যাঁ এটাও যেহেতু একটা অনুপাত, a প্লাস বি মাইনাস 2x মোল। আচ্ছা আর এটা হচ্ছে 2x মোল। আচ্ছা দেখো এটাও তো একটা অনুপাত, কিন্তু এটা হচ্ছে উৎপাদনের মাত্রা আর কি। এটা যেহেতু বিয়োজন মাত্রা, এটা উৎপাদন মাত্রা। তাহলে এটাকে আসলে আমরা বলবো আলফা অফ অ্যামোনিয়া। তো দেখো উৎপাদের ক্ষেত্রে আসলে হচ্ছেটা কি সেটা একটু লিখে দিই। দেখো আলফা অফ উৎপাদ, এটাকে বেসিক্যালি আমরা কি বলবো না, এটা আমরা বলবো উৎপাদন মাত্রা আর কি। হ্যাঁ উৎপাদন মাত্রা ইকুয়াল টু, খেয়াল করো ইকুয়াল টু, এটাকে যদি আমরা একটু সহজভাবে লিখি, এটা কি সাম্যাবস্থায় উৎপাদিত মোলের পরিমাণ, সাম্যাবস্থায় উৎপাদিত মোলের পরিমাণ ডিভাইড বাই কি? সাম্যাবস্থায় মোট মোল। সাম্যাবস্থায় মোট মোল। আবার আরেকটা কথাও লেখা যায়, খেয়াল করো তো ভাইয়া, নিজের মোল বাই মোট মোলকে কি বলা হয়? মোল ভগ্নাংশ বলা হয় না? এটাকে বলা হয় মোল ভগ্নাংশ। কোন অবস্থায়? সাম্যাবস্থায়। সাম্যাবস্থায় মোল ভগ্নাংশ। তার মানে এটাও কিন্তু আমার আসলে কি হইলো? একটা টপিক হইলো। এটাও আমার একটা টপিক হইলো, ঠিক আছে? এটাও আমার একটা টপিক। তো বেসিক ব্যাপার হচ্ছে যে আলফা অফ উৎপাদ, উৎপাদ মানে উৎপাদন মাত্রা, এটাকে আমরা কি লিখতে পারি? সাম্যাবস্থায় উৎপাদিত মোল ডিভাইড বাই মোট মোল। আর নিজের মোল বাই মোট মোলকে আমরা আবার কি বলি? মোল ভগ্নাংশ। তার মানে এটা সাম্যাবস্থায় উৎপাদের মোল ভগ্নাংশকেই উৎপাদন মাত্রা বলা হয়, ঠিক আছে? তাহলে আমরা কিন্তু দুইটা জিনিস শিখলাম, আলফার বিষয়টা, আলফার এক্স এর সাথে সম্পর্কের বিষয়টা। সবাই ক্লিয়ার? এটাও ভাই 1 মিনিট রাখবো, ঠান্ডা মাথায় একটু দেখবো, সবাই দেখে ফেলি।
ওকে, তাহলে আলফার এক্সটা মোটামুটি আমরা বুঝে গেছি আশা করি। হ্যাঁ, তার মানে আলফা কি বিয়োজন মাত্রা, যেটা একটা অনুপাত, আর এক্সটা হচ্ছে এক্স্যাক্টলি বিয়োজনের পরিমাণ। হ্যাঁ, আচ্ছা, তো মোটামুটি দুইটাই আমরা দেখলাম। কেপিকেসি কিভাবে বের করে সেই জিনিসটাও আমরা দেখলাম, ডেল্টা এন কিভাবে হিসাব করে সেটাও আমরা দেখলাম। তো চলো এখন আস্তে আস্তে একটু পড়াশোনার দিকে ফিরে আসি। আচ্ছা, এখানে কয়েকটা কি এক্সাম্পল দেওয়া আছে। এটা কেন দেওয়া আছে? তোমাদের বইগুলাতে মোটামুটি বা পরীক্ষাগুলাতে এই সমীকরণগুলো থেকেই মোটামুটি কেপিকেসির ভ্যালুগুলা দেয় বা আসতে থাকে আর কি পরীক্ষায়। তো যেটা হয় যে আমরা যদি এগুলা একটু মুখস্থ করে ফেলি তাহলে আমাদের জন্য পরীক্ষা ডিরেক্ট সুবিধা হবে, মুখস্থ না করলেও হবে। হ্যাঁ, আস্তে ধীরে আমরা করতে পারবো। হ্যাঁ, এই দেখো বিয়োজন হার, পাত্রায়তন, মোট চাপ। ভাইয়া কিন্তু কি করছে দেখো, এই যে আলফা, এই যে এটা তো এক্স দিয়ে করাইছি, আর সেম জিনিসটা যদি তোমরা আলফা দিয়ে করতে চাও, এই যে আলফার ভ্যালুটা যদি এখানে যে কেপিকেসি তে বসায় দাও তাহলে কিন্তু হয়ে যাবে। ঠিক আছে? আচ্ছা, তো চলো দেখি আমরা এত কঠিন ভাবে না পড়ে কিভাবে আরো সহজভাবে জিনিসটা করতে পারি। আসো, প্রথম প্রশ্ন, 30°C তাপমাত্রায় এ থেকে বি প্লাস সি হইল, বিক্রিয়াটিতে এ এর 20% বিয়োজিত হয়ে সাম্যাবস্থায় 1.5 অ্যাটমসফিয়ার চাপের সৃষ্টি করে, কেপি এর মান কত? সাস্টে আসছিল কোশ্চেনটা, খেয়াল করো। আচ্ছা, তো এটা একটু বড় কোশ্চেন, একটু ঠান্ডা মাথায় আমরা একটু অ্যান্সার দেওয়ার ট্রাই করবো যে কেপি এর মানটা কিভাবে আমরা বের করতে পারি। দেখো, এ থেকে বি সি হয়েছে, আমরা আগে একটু লিখি, আগে তোমাদেরকে দেখাই ঠান্ডা মাথায়, তাহলেই না বুঝবা। হ্যাঁ, এ থেকে বি প্লাস সি হয়েছে, তাহলে শুরুতে সাস্টে কোশ্চেন গুলো একটু টাইম নিয়ে করতে হবে। হ্যাঁ, শুরুতে এ ছিল কত মোল, ধরো কিছু দেওয়া নেই, ধরো এ মোল। হ্যাঁ, বি হইলো তাহলে 0 0। তাহলে সাম্যাবস্থায় কি হয়েছে, সাম্যাবস্থায় যাওয়ার আগে এ থেকে ধরো যত পরিমাণ খরচ হবে, এটা তো 1 মোল, এটা 1 মোল, এটা 1 মোল, অনুপাত আর কি। এটার 1 মোল খরচ হলে এখানে 1 মোল হবে, এখানেও 1 মোল হবে, তাহলে এটা হবে প্লাস এক্স, এটা হবে প্লাস এক্স। তাহলে পরিবর্তনটা কি, এর জন্য এ মাইনাস এক্স, ওর জন্য শুধু এক্স, ওর জন্য শুধু এক্স। একটু খেয়াল করে দেখো, কেপি এর মান জানতে চাইছে, তাহলে এই যে সাম্যাবস্থায় মোট মোল আগে একটু লিখে নিই। সাম্যাবস্থায় মোট মোল যদি আমরা লিখি, এসবগুলো যোগ হবে। তাহলে একটু খেয়াল করে দেখো, এ মাইনাস এক্স প্লাস এক্স প্লাস এক্স, তাহলে কি আসে, এ প্লাস এক্স মোল। আচ্ছা, এখন আবার একটু খেয়াল করো, এখানে বলছে কি এর 20% বিয়োজিত হয়, এর 20% বিয়োজিত হয়, তার মানে আলফা অফ এ দেওয়া আছে 20%, 20/100। আর এটা কি বিক্রিয়ক না? বিক্রিয়ক হলে আমরা কি পড়ছিলাম বলতো, বিক্রিয়কের আলফা উপরে ক্ষয়ের পরিমাণ, নিচে আদিমোল। ক্ষয়ের পরিমাণ হবে উপরে, নিচে হবে আদিমোল। এটা এখন খেয়াল করো, তোমাদের যদি পরীক্ষায় আদিমোল দেওয়া না থাকে, পরীক্ষায় যদি আদিমোল দেওয়া না থাকে তখন কি করবা, যে অনুপাতগুলো আছে না সেগুলাই তার আদিমোল ধরে নিবা। তাহলে আমাদের এ এর মান কত ধরবো আমরা, 1। তাহলে এক্স এর ভ্যালু আসতেছে কত, 0.2। এক্স এর ভ্যালু আসছে 0.2, শেষ, এক্স এর ভ্যালু বের করে ফেলছি। তারপর চাইছে 1.5 অ্যাটমসফিয়ার চাপের সৃষ্টি করে। দেখো, সাম্য অবস্থায় 1.5 অ্যাটমসফিয়ার, সাম্য অবস্থায় চাপ মানে হচ্ছে এটা মোট চাপ। বলছে কেপি এর মান কত, তো চলো কেপি এর মানটা বের করি, খুব সিম্পল একটা রিঅ্যাকশন কিন্তু। হ্যাঁ, কেপি এর মান আমরা কিভাবে বের করবো দেখো তো, পি অফ এ, এর আংশিক চাপ কি, এর নিজের মোল বাই মোট মোল ইনটু মোট চাপ, তাই না? তো চলো একটু সুন্দর মতো লিখি, এর মান কত তোমার 1। আচ্ছা, ভ্যালুগুলো পরে বসাই, ভ্যালুগুলো একটু পরে বসাই। আচ্ছা, পি অফ বি, বি কি হবে, নিজের মোল বাই মোট মোল ইনটু মোট চাপ। পি অফ সি, এটা কি হবে, নিজের মোল বাই মোট মোল ইনটু মোট চাপ। তাহলে ভাইয়া কেপিটা কি আসতেছে, কেপিটা আসতেছে, উৎপাদেরটা আগে লিখবো, পি অফ বি ইনটু পি অফ সি ডিভাইড বাই পি অফ এ। খেয়াল করো, চলো এখন কাটাকাটি করে সুন্দর মতো কাজটা করে ফেলি। পি অফ বি ইনটু পি অফ এ, দেখো দুইটার ভ্যালু কিন্তু সমান, তাহলে এটা আমরা কি লিখতে পারি, এক্স স্কোয়ার বাই এ প্লাস এক্স স্কোয়ার ইনটু পি স্কোয়ার, এটা আমরা লিখতে পারি। গেল, এটা উপরেরটা। নিচেরটার জন্য আমরা কি লিখতে পারবো, নিচেরটার জন্য আমরা লিখবো এ মাইনাস এক্স আর এ প্লাস এক্স আর শুধু একটা পি, তাই তো? আচ্ছা, এখন দেখো কাটাকাটিটা কেমন হয়, খুব সিম্পল কাটাকাটিটা। এই পি তাহলে একটা স্কোয়ার কাটা, হ্যাঁ, এই এ প্লাস এক্স তাহলে একটা স্কোয়ার কাটা, তাহলে আলটিমেটলি ঘুরে ফিরে থাকতেছে এটা কি, চলো একটু হিসাব করি। দেখো, উপরে এক্স স্কোয়ার যা আছে তা থাকতেছে, ফাইন। উপরে একটা পি থাকতেছে, পি থাকতেছে, ফাইন। নিচে কি এ প্লাস এক্স ইন্টু এ মাইনাস এক্স, মানে কি এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, এটা থাকতেছে, শেষ। আর সাবসেটের সময় সবসময় ক্যালকুলেটর ইউজ করতে দিতই,
সাস্টে অলওয়েজই ক্যালকুলেটর ইউজ করতে দেয়, ঠিক আছে? তাহলে বাকিটা তুমি যদি ক্যালকুলেটর ইউজ করতে দাও, এখন তার সাস্ট নাই, এখন গুচ্ছর মধ্যে চলে গেছে আর কি। হ্যাঁ, জাস্ট কেন এটা দেখাইলাম, একটু ডিফিকাল্টি লেভেলটা কেমন ছিল, আদৌ কি ডিফিকাল্ট নাকি, আদৌ কিন্তু ডিফিকাল্ট না। তুমি যদি ওই যে ভাইয়ের ওই প্রসেস গুলো ফলো করো তাহলে কিন্তু তোমাদের জন্য একদম ইজি। আচ্ছা, তারপর তুমি কি করবে দেখো, এক্স এর ভ্যালু কত, 0.2 আসলো না, 0.2 ইন্টু 0.2 ইন্টু পি এর মান 1.5 ডিভাইড বাই এ স্কয়ার, এর মান তো 1, 1 মাইনাস এক্স স্কয়ার মানে কত, 0.2 ইন্টু 0.2। আচ্ছা, 0.2 স্কয়ার মানে কত, 0.04, তাই না? মানে কাটাকাটি করলে কিন্তু তোমার এখন অ্যান্সার গুলো চলে আসবে আর কি আলটিমেটলি। হ্যাঁ, 0.04 বা যেমনি তুমি যদি হিসাব কিতাব করো, ওই সময় যেহেতু ক্যালকুলেটর ছিল, আমরা ক্যালকুলেটরটা ব্যবহার করে এই ভ্যালুটা একটু বের করার ট্রাই করব। তো চলো একটু ক্যালকুলেটর ব্যবহার করি, যেহেতু ওই সময় ছিল। হ্যাঁ, আচ্ছা, 0.2 into 0.2 into 1.5 divided by 1 minus 0.2 স্কয়ার। তাহলে আলটিমেটলি আমার অ্যান্সার আসে কিন্তু 0.0625। হ্যাঁ, তাহলে আসে হচ্ছে 0.0625, মানে এটাকে যদি একটু সুন্দর করে লিখি 6.25, পয়েন্টটা যদি ডানে নেই তাহলে পাওয়ার মাইনাস হয়ে যায়, -2। তাহলে অ্যান্সার কিন্তু দেখো কি আসতেছে, বি, 6.25 ইন্টু 10 টু দি পাওয়ার -2। আচ্ছা, প্রথম কথা, এই প্রশ্নটা রাখলাম কেন ভার্সিটি মাস্টার ক্লাসে, এটা রাখছি একটা কারণে, যে ওই যে এখন কিন্তু ইদানিং একটু অ্যাডভান্স প্রবলেম আসে। অ্যাডভান্স প্রবলেম আসলে হয়তো ডেটাগুলো এত কঠিন থাকবে না, ডেটাগুলো ধরো এখানে 1.5 এর জায়গায় যদি 1 দিয়ে দেয়, 1.5 এর জায়গায় 1 দিয়ে দেয়, 20% এর জায়গায় যদি 50% দিয়ে দেয়, হ্যাঁ 0.5, তাহলে কিন্তু ডেটাগুলো অনেক ইজি হয়ে যাবে, তাই না? ধরো এটা যদি 20% এর জায়গায় ধরো 50% দিয়ে দিল, হ্যাঁ, আর এটা যদি 1.5 এর জায়গায় 1 দিয়ে দিল, তাহলে কিন্তু তোমার জন্য কেপি বের করা আরো ইজি হয়ে গেল, তাই না? দেখো তো তখন হিসাবটা কি হবে, 0.2 না, তখন এটা ভ্যালু থাকবে 0.5 ইন্টু 0.5 ইন্টু 1 বাই 1 মাইনাস 0.5 ইন্টু 0.5, তাহলে আরো ইজি হয়ে যাবে তোমার কাছে ভ্যালুটা, ঠিক আছে? এই আর কি, এত প্রেশার নেওয়ার কিছু নাই, জিনিসগুলো দিন শেষে অনেক সিম্পল। তো জাস্ট ভ্যালুগুলো ওরা এমনভাবেই সেট করবে। সবসময় মনে রাখবা, কোশ্চেন তো তোমার জ্ঞানের বাইরে দিতে চাবে না, যেহেতু ক্যালকুলেটর অ্যালাউড থাকবে না, সো কোশ্চেন গুলো অমনিই থাকবে যাতে কাটাকাটি করে ফেলা যায়, ঠিক আছে? আচ্ছা, তো চলো, কনসেপ্ট তো বুঝছো সবাই? হ্যাঁ, আর এটার কথা কেন বললাম, এই যে তুমি এক লাইনে, যে এই লাইনটা এক লাইনে চলে আসতে পারতা কিভাবে, দেখো এটার একটা এই সমীকরণের মতো, দেখো এ বি সি এই সমীকরণের মতো। তাহলে সূত্রতে কি আসে দেখো, আলফা স্কয়ার 1 মাইনাস আলফা ইনটু ভি, আর পি এর ক্ষেত্রে আসে আলফা স্কয়ার পি ইনটু 1 মাইনাস আলফা স্কয়ার। দেখো তো এটাই আসছে না আমাদের, এই যে এক্স স্কয়ার পি ডিভাইড বাই এ স্কয়ার মাইনাস এক্স স্কয়ার, এটাই কিন্তু আসছে। তো এখানে এক্স আর আলফা কিন্তু সমান আসছে, কেন এক্স আলফা সমান আসছে কেন, কারণ আলফা ইকুয়াল টু কি পড়ছিলাম আমরা, এক্স বাই এ, এর ভ্যালু তো 1, তাহলে এক্স আর আলফা সমান, বসাই দিলাম মানটা, এ এর মান 1, তাহলে আলটিমেটলি এক্স স্কয়ার পি বাই 1 মাইনাস এক্স স্কয়ার, এরকম করে কিন্তু লেখা যায়। হয়ে গেছে, দেখো এটার সাথে এটা মিল। তো তোমার যদি এটা মুখস্থ থাকতো তাহলে তুমি কিন্তু সরাসরি জিনিসটা লিখে ফেলতে পারতা, এটাই বুঝেছি আর কিছু না। ওকে, দেন চলো সামনে আগে, নিচের কোন বিক্রিয়াটিতে কেপি ও কেসির মান সমান হবে? আচ্ছা, আমরা কিন্তু পড়ছি কেপি ইজ ইকুয়াল টু কেসি আর টি ডেল এন। কেপি কেসির মান সমান কখন হয়, যখন ডেল এন হয় 0, তখন হয় হচ্ছে কেপি ইজ ইকুয়াল টু কেসি, শেষ। তো চলো ভ্যালুগুলো একটু দেখি। এখানে কয় মোল আছে, 2 আর 3, 1 আর 3 4, এখানে আছে 2টা, সমান না, এখানে আছে একটা, এখানে আছে 2টা, সমান না, এখানে আছে 2টা, এখানেও আছে 2টা, সমান। তাহলে এটাই হবে অ্যান্সার, কারণ এখানে আছে একটা, এখানে আছে 2টা, তাহলে সমান হলেই কেপি আর কেসি সমান। আচ্ছা, দেখো এটা দেখো একদম রিসেন্ট 22-23 আসছে, খেয়াল করছো কত ইজি কোশ্চেন। তারপর দেখো 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এই বিক্রিয়াটির কেপি এর মান এত হলে কেসি এর মান কত, এই দেখো জিএসটি তে আসছে। এইবার এটা কেমনে সলভ করবা, চলো সলভ করি। এখানে ডেলেন কত দেখো 1 2, তাহলে ডেলেন হচ্ছে 2 - 1 ইকুয়াল টু 1। ফর্মুলা কি, কেপি ইজ ইকুয়াল টু কেসি আর টি টু দি পাওয়ার ডেলেন। কেপির মান দেওয়া আছে কত, 8.314 ইন্টু 10 টু দি পাওয়ার 10 টু দি পাওয়ার 2, 10 টু দি পাওয়ার 2 ভাগ কেপির থেকে ভাগ হবে কি, ডেলেন এর মান তো 1, তাহলে শুধু আর টি, আর এর মান কত 8.314, টি এর মান কত 27 ডিগ্রি সেলসিয়াস মানে 300 কেলভিন। আমি পাশে লিখে দিই, আর এর ভ্যালু কিন্তু 8.314 জুল পার মোল পার কেলভিন, ঠিক আছে? এখন কথা হলো আমি কেমনে বুঝলাম এখানে কি ইউজ করবো, আর এর মান তো 2টা আছে, 0.0821 আছে, আমি এটা কেমনে ইউজ করবো, এক এটা দেখলেও বোঝা যায়, আর এক এই যে প্যাসকেল ইউনিট, এটা দেখলেও বোঝা যায় প্যাসকেল কি এসআই ইউনিট, আবার মিটার কিউবও কিন্তু এসআই ইউনিট। সো এসআই ইউনিট গুলো দেখলে এসআইটা বসাবো, হ্যাঁ এটা কিন্তু এসআই ইউনিট। আর আরেকটা আছে 0.0821 লিটার অ্যাটমসফিয়ার
পার মোল পার কেলভিন, এটা হলো লিটার অ্যাটমসফিয়ারে থাকলে, সো এখানে তো বসবে না। আর টেম্পারেচার কি হবে, 273 এর সাথে 27 যোগ করব, এগুলো আমরা জানি, এইসব ভ্যালুগুলো থাকবে 300 কেলভিন। তাহলে দেখো একটু খেয়াল করো এখানে ভ্যালুগুলো, এটা কাটা, তাহলে এটার এমনি লেখা যায় না 100/300, এটা কাটা, এটা কাটা, তাহলে কি থাকে 1/3। তাহলে অ্যান্সার কি আসবে, ডি 1/3। ইজি না, কতক্ষণ লাগলো দেখো, এটাই তোমাদেরকে একটু আগে বলতেছিলাম যে সাস্ট আগে ছিল আলাদা, কিন্তু এখন যখন এই গুচ্ছের মধ্যে চলে আসছে বা তখন কি হয়েছে বলতো, এই সুন্দর মতো আমার এরকম ভাবেই কোশ্চেন গুলা থাকবে ডিভাইড করে, মানে তুমি কাটাকাটি করলে অ্যান্সার গুলো চলে আসবে। ওকে, আচ্ছা তারপর আসি, নিচের বিক্রিয়া সময়ের মধ্যে কোনটির কেপি ইকুয়াল টু কেসি, কোনটার হবে যার ডেল এন ইকুয়াল টু 0। তো চলো হিসাব করি, 1 2 হবে না, 4 2 হবে না, 2 3 হবে না, তাহলে অ্যান্সার এটাই 2 2 হয়ে গেছে। ডিওতে আসছে দেখো 21 22, একই টাইপের কোশ্চেন আসে বারবার। দেখো কোন বিক্রিয়া সাম্যাবস্থা কেপি ইকুয়াল টু কেসি, ডেল এন ইকুয়াল টু 0, দেখো জিএসটি তে তার আগের বছরেরটাই সেম ধাঁচের কোশ্চেন, 1 2, তারপর দেখো 4 2, তারপর দেখো 3 2 2 2, দেখো খালি উত্তরটাই চেঞ্জ, বাকি সব অপশন সহ সেম, দেখছো আর কি লাগবে। আচ্ছা তারপর দেখো এই বিক্রিয়ায় কেপি ও কেসির সম্পর্ক হলো, আচ্ছা ফাইন, দেখো কিছু উল্লেখ নেই মানে গ্যাস ধরে নাও, তাহলে এখানে আছে কটা 5টা, এখানে আছে কটা 2টা, তাহলে ডেল এন কত 5 - 2 = 3, তাহলে কেপি ইজ ইকুয়াল টু কেসি আর টি টু দি পাওয়ার 3। তাহলে এটা যদি এই পাশে আসে তাহলে কেসি ইকুয়াল টু কেপি, আর টি এই পাশে আসলে ভাগ হয়ে যাবে না, তাহলে পাওয়ার মাইনাস হয়ে যাবে, এই যে দেখো বি আর টি - 3 ইকুয়াল টু কেসি, শেষ, একদম ইজি। আচ্ছা তারপর আসি, কি বলছে, এই সমীকরণ দেওয়া আছে বিক্রিয়াটির ক্ষেত্রে কোনটি সঠিক, কেপি কি হবে, খুব এটা উপরে হবে আর এটা নিচে হবে, তাহলে তো হচ্ছে আর কিচ্ছু না। দেখো কোনটা হবে, এখানে স্কোয়ার আছে, হ্যাঁ এগুলো হবে না, আচ্ছা এগুলো স্কোয়ার না, ঠিক এগুলো হচ্ছে তোমার ওই একটু ভুল হয়েছে, প্রিন্টিং মিস্টেক হয়েছে, এটা স্কোয়ার হবে না। দেখো PCl3 Cl2, ঠিক আছে, এটা হলো PCl5, ঠিক আছে, আর এখানে কি দেওয়া আছে উপরে PCl5 PCl3 Cl2। আচ্ছা কেপি এর সূত্র কি, উপরে হবে প্রেসার, নিচে হবে তোমার মানে উপরে হবে উৎপাদকটা, নিচে হবে বিক্রিয়কেরটা। তো খেয়াল করো এখানে কিন্তু সবকিছু ঠিক আছে, জাস্ট হিসাবগুলো খেয়াল করে দেখো, PCl3 টা নিচেই আছে, PCl2 Cl টা নিচেই আছে, PCl5 নিচে আছে, এটা হচ্ছে উৎপাদ, এটা বিক্রিয়ক, অনুপাত ঠিক আছে, সো অ্যান্সার কিন্তু বি। আর এগুলো দেখো স্কোয়ার কিউব আকারে আছে, তো এগুলো তো যৌগই হয় না, সো এটা কিন্তু হবে না, তাহলে অ্যান্সার কিন্তু শুধু বি, উপরে উৎপাদ নিচে হচ্ছে বিক্রিয়ক, শেষ। আচ্ছা তারপর দেখো কোন বিক্রিয়া কেপি ইকুয়াল টু কেসি, খুব সিম্পল, ডেল এন ইকুয়াল টু 0, যেখানে সেখানে হবে। তো দেখো 1 2, এখানে 4 2, দেখো অপশনও সেম, এখানে দেখো 2 3, আর এখানে দেখো 2 2, তাহলে অ্যান্সার ডি, শেষ। a প্লাস বি 3D সমীকরণের মতে কেপি কেসি সম্পর্ক কি, দেখো এখানে আছে 3টা, এখানে আছে 2টা, তাহলে ডেল এন কি 3 - 2 = 1, তাহলে কেপি ইজ ইকুয়াল টু কেসি আর টি টু দি পাওয়ার 1, তার মানে কেপি ইজ ইকুয়াল টু কেসি আর টি, তাহলে কেপি ইজ ইকুয়াল টু কেসি আর টি, দেখো কেপি ইজ ইকুয়াল টু কেসি আর টি, এটা হবে আমার অ্যান্সার। এখানে একটু প্রিন্টিং মিস্টেক আছে সম্ভবত, এটা মানে কেসি আর এখানে কেপি হবে, তাহলে বাকিটা ঠিক আছে। তাহলে কেপি ইকুয়াল টু কেসি আর টি পাওয়ার 1, কেপি ইকুয়াল টু কেসি আর টি পাওয়ার 1, শেষ, এটাই হবে আমার অ্যান্সার। দেন দেখো এই বিক্রিয়ার জন্য 25°C তাপমাত্রায় কেপি এর মান এত হলে একই তাপমাত্রায় কেসি এর মান কত। আচ্ছা ফাইন, কোনো সমস্যা নাই, আগে দেখো ডেল এন বের করো, এখানে আছে 2, এখানে আছে 3টা, তাহলে ডেল এন -1, তাহলে ডেল এন হচ্ছে 2 - 3 = -1, তাহলে দেখো কেপি ইজ ইকুয়াল টু কেসি আর টি টু দি পাওয়ার -1, তার মানে এটা কি লেখা যায়, তাহলে কেসি ইকুয়াল টু কেপি আর টির সাথে গুণ হয়ে যাবে, তখন +1 হয়ে যাবে। তো এটাকে কেপির ভ্যালুটা কত দেখো 1.9 × 10⁻³ ইন্টু আর এর ভ্যালু হচ্ছে 8.314 ইন্টু টি এর ভ্যালু কত তোমার 25°C তাপমাত্রা, মানে হচ্ছে 25 + 273 = 298, তাহলে 298। এখন ক্যালকুলেটর তো নাই, কেমনে হিসাব করবা, ভেজালই নেই, সোজা একটা জিনিস আসো দেখাই, খেয়াল করো, এই 1.9 এ 2 ধরো ইন্টু 10⁻³ ধরছো, বেশি বেশি ধরো, এটা 8 ধরো, আর এটা 300 ধরো, কাছাকাছি যেটা, মানে 3 × 10⁻², এমনি ধরো আর কি, 3 × 10⁻² এমনি ধরো আর কি, হ্যাঁ তাহলে আরো সুবিধা। 300 তো, তাহলে দেখো তো এটা কি লেখা যায়, 3 × 8 = 24,
24 দুগুণে 48, তাহলে 48 ইন্টু 10 টু দি পাওয়ার 5। এমনি চিন্তা করে দেখো তো এটার কাছাকাছি কোনটা আছে, বা এটারে আবার কি লেখা যায় 4.8 ইন্টু 10 টু দি পাওয়ার 4, এরকম কিন্তু লেখা যায়। ঠিক আছে, মানে কি দশমিক ডানে গেলে কমে, বামে গেলে বাড়ে, এই আর কি, আর কিছু না। তাহলে একটু খেয়াল করো, এখানে 2 ধরলাম, 300 ধরলাম, 8 ধরলাম, আর হচ্ছে 00 10 টু দি পাওয়ার 3। তাহলে আমার একটু হিসাবটা বলো, এটার আমরা এখন কি লিখতে পারবো, ঠান্ডা মাথায় বলো যে এটাকে আমরা এখন হিসাবে কি লিখতে পারবো। 3 8 24, 24 দুগুণে 48, 48 এর কাছাকাছি অ্যান্সার কোনটা আছে? এই দেখো 4.6, এটা না? 48 এর কাছাকাছি অ্যান্সার কোনটা আছে? 4.6। তাহলে কিন্তু আমার অ্যান্সারটা চলে আসতেছে। ওকে, তাহলে কিন্তু আমার অ্যান্সারটা চলে আসতেছে। ওকে, 1 মিনিট, এখানে মনে হয় একটা ছোট্ট এরর আছে, এটা তোমাদেরকে আরেকবার একটু দেখাই, তাহলে এররটা ক্লিয়ার হয়ে যাবে। মানে তুমি জাস্ট গুণগুলো বাদ দাও, তুমি এখানে খেয়াল করো, এটার যদি 2 ধরো, এটার যদি 8 ধরো, আর এটার যদি ধরো কাছাকাছি কি আছে 300, মানে 3 ধরো আর কি। হ্যাঁ, তাহলে 8 দুগুণে 16, 300 না 48, 48 যেহেতু তোমার কাছে আসতেছে, তাহলে 48 এর কাছাকাছি অ্যান্সার কোনটা আছে তুমি খালি এটাই দেখো, এই যে 46, তাহলে এটাই তোমার অ্যান্সার। ওকে, শেষ, আর কিছু দেখারও দরকার নেই। আচ্ছা, তারপর চলো আমরা একটু সামনের দিকে আসি। দেন আমরা কোথায় যাব, একটা মিনিট, 3 এ আর ও ও ইয়েস ইয়েস ইয়েস, একটা ভুল হয়েছে, দাঁড়াও, এই জন্যই ভেবে ভাবতেছিলাম যে জিনিসটা কিভাবে হবে। আচ্ছা খেয়াল করো, তো এখানে আমার কি আসতেছে 1.9 ইন্টু 10 টু দি পাওয়ার 3। সরি, মাই ব্যাড, এখানে একটা জিনিস ভাই খেয়াল করি নাই, সেটা হচ্ছে দেখো এখানে কি দেওয়া আছে আবার, অ্যাটমসফিয়ার না এককটা, দেখছো অ্যাটমসফিয়ার, তাহলে লিটার অ্যাটমসফিয়ার এককে আর এর মান কি 0.08 না, 0.0821, এটা ইন্টু এটা তো 298। এইবার দেখো, এইবার জিনিসটা ঠিক আছে, দেখো 1.9 এ 2 ধরলাম, 2 ইন্টু 10 টু দি পাওয়ার 3 ইন্টু এটাকে যদি আমি 8 ধরি, শুধু 8 ধরি, তাহলে আসে 10 টু দি পাওয়ার -2, 2 ঘর সামনে নিলে কমে যায় পাওয়ার। এটা যদি 300 ধরি, তাহলে 3 ইন্টু 10 টু দি পাওয়ার 2, তাহলে এটা কাটা, 3 8 24, 24 দুগুণ 48, তাহলে 48 ইন্টু 10 টু দি পাওয়ার 3, দশমিক এক ঘর বামে আনলে 4.8 ইন্টু 10 টু দি পাওয়ার 4। এইবার ঠিক আছে, একটা দশমিকের জন্য ঝামেলা হচ্ছিল, তাহলে আমার অ্যান্সার কিন্তু এটার সাথে মিলে, অ্যান্সার কিন্তু এ। তাহলে একদম ক্লিয়ার। চলো আমরা সামনের দিকে আগাই। কি বলছে দেখো, সলিড, সলিড থাকলে তো আমরা এটাকে হিসাব করব, তারপর স্টিম মানে গ্যাস আর কি। হ্যাঁ, সলিড থাকলে হিসাব করব না, তাহলে দেখো এটা উৎপাদে আছে 4টা, বিক্রিয়কে আছে 4টা, তাহলে ডেল এন কি হবে 4 - 4 = 0। তাহলে ডেল এন 0 হলে কি হয়, কেপি = কেসি, সম্পর্ক কি কেপি = কেসি, শেষ। তারপর দেখো a + 3b থেকে c + 2d হয়েছে, বিক্রিয়াটির কেসি এর মান কি হবে, খুব সিম্পল, কেসি কি হবে d এর উপরে স্কয়ার আর একটা c, আর নিচে হবে b এর উপরে কিউব একটা a। দেখো উপরে সিডি আছে কোথায় কোথায়, এটা শুধু এটাই আছে, তাহলে তো এটাই অ্যান্সার, সিডি স্কয়ার এ বি কিউব, শেষ। উপরে উৎপাদ, নিচে বিক্রিয়ক, শেষ। তারপর দেখো a + 3b থেকে c + 2d বিক্রিয়াটি কেসি এর মান, দেখছো একই টাইপের কোশ্চেন, এটা কতবার করে আসছে। হ্যাঁ, তার মানে কি আগে প্রথমে কে থাকবে, সিডি থাকবে, সিডি, এই যে এটাই আছে, আর ওখানে আনসার দেখো সিডি স্কয়ার এ বি কিউব, শেষ। তারপর দেখো এই বিক্রিয়াটিতে কেপি কেসি এর মধ্যে সম্পর্ক, দেখো এখানে 2, এখানে 4, তাহলে কেপি = কেসি আর টি টু দি পাওয়ার ডেল এন কত, 2 - 4 = -2, তাহলে -2, কেপি = কেসি আর টি টু দি পাওয়ার -2, কেপি = কেসি আর টি টু দি পাওয়ার -2। আচ্ছা, তারপর আসি, দেখো একটি বিক্রিয়ায় কেসি হচ্ছে এত, আর হচ্ছে এত, তারপর এবং ডেল এন হচ্ছে এত হলে 1000 কেলভিনে কেপি এর মান কত। আচ্ছা, খুব ঠান্ডা মাথায় করবো আমরা। হ্যাঁ, আচ্ছা দেখো কেসি এর মান দেওয়া, তাহলে কেপি = কেসি আর টি ডেল এন, এটা আমরা জানি। কেসির মান কত দেওয়া, 4 × 10 টু দি পাওয়ার -4 ইন্টু এটা 0.09 ইন্টু আর টি, টি এর মান হচ্ছে কত দেওয়া, 1000 কেলভিন, 1000 কেলভিন দেওয়া, ডেল্টা এন এর মান হচ্ছে 2। তো চলো একটু হিসাব করি, কেপি = কেসি। আচ্ছা, তো জাস্ট সিম্পল 4 × 10 টু দি পাওয়ার -4, এটাকে জাস্ট আমরা 9 ইন্টু এরকম যদি ধরি, এটা যদি কি লেখা যায় 9 × 10 টু দি পাওয়ার -2, তাই না? তাহলে এটারে যেহেতু স্কোয়ার আছে, দুইবার করে লেখা যায় আর কি, তাহলে এটারে আমরা লিখতে পারি 9 × 10 টু দি পাওয়ার -2, এরকম করে লেখা যায়। হ্যাঁ, খুব সিম্পল, 2 ঘর ডানে নিলে 2 ঘর পাওয়ার কমে যায়, তাহলে 9 × 10 টু দি পাওয়ার -2, আবার 9 × 10 টু দি পাওয়ার -2, দুইবার কেন লিখলাম, কারণ এখানে স্কোয়ার আছে তাই, আর 1000টারও দুইবার লিখবো,
এই 1000টার আবার কি লেখা যায় 10 কিউব, তাই না? 10 কিউব, তাহলে এটা লিখবো 10 কিউব ইন্টু 10 কিউব, দুইবার লিখলাম, কাজ শেষ। দেখো এখানে 10 এর পাওয়ার কত, দেখো 10 টু দি পাওয়ার -4, ঠিক আছে, আরেকটা -2 আরেকটা -2, তাহলে আসতে আসতে কত 10 টু দি পাওয়ার -8 ইন্টু এখানে কত দুইটা 10 টু দি পাওয়ার 6, তাহলে আলটিমেটলি কাটাকাটি করলে কত আসে 10 টু দি পাওয়ার -2, ঠিক আছে, এইটুকু আমার আসলো। এবার বাকিদের গুণ করো, দেখো 9 নং 81 আর 4, 81 ইন্টু 4, চিন্তা করো 4 একে 4, 4 টা 32 আর 10 টু দি পাওয়ার -2, তাহলে আলটিমেটলি 2 ঘর দশমিক এই পাশে আসবে, তাহলে 3.24, দেখছো ক্যালকুলেট করাও লাগবে না, তাহলে অ্যান্সার হচ্ছে 3.24, শেষ, অ্যান্সার হয়ে গেল। নর্মাল কাটাকাটি করছি আমরা, আর কিচ্ছু না। আচ্ছা তারপর আসি 45 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় N2O4 বিয়োজনে কেপি এর মান 3 অ্যাটমসফিয়ার। ওকে, কেপি এর মান দেওয়া আছে, সাম্য মিশ্রণে NO2 এর আংশিক চাপ দেওয়া আছে, N2O4 এর আংশিক চাপ কত, খেয়াল করো N2O4 এটা বিয়োজিত হয়ে হয় 2NO2, তাহলে কেপি কি হবে, আংশিক চাপ অফ NO2 উৎপাদ স্কয়ার বাই বিক্রিয়ক, তাহলে চাইছে হইলো N2O4 এরটা, তাহলে P of N2O4 is equal to P of NO2 square by Kp, তাহলে এটার ভ্যালু কত আসছে 0.41, তাহলে 0.41 ইনটু 0.41 ডিভাইড বাই Kp এর ভ্যালু হচ্ছে 3, Kp এর ভ্যালু হচ্ছে 3। আচ্ছা এটা যদি 0.4 হিসেবেও চিন্তা করো 0.4, তাহলে দেখো তো 0.4 0.4 এমনি যদি চিন্তা করো আর কি 4141 যেমনি চিন্তা করো, তুমি জাস্ট এটারে কি পাবা, বাস ওয়ানটা বাদ দিয়ে দাও, হ্যাঁ 0.4 0.4 এমনি চিন্তা করো, তাহলে 4 4 16, দুইটা দশমিক আছে, তাহলে দশমিকটা 2 ঘর আগে আসবে, শেষ। আচ্ছা তাহলে দেখো তো 0.16 আছে, এটা যদি 3 দিয়ে ভাগ দাও 16 কাছাকাছি কি 15 না, তাহলে এটা যদি মানে তুমি অলমোস্ট 0.15 ধরো 3 দিয়ে ভাগ করে, তাহলে কত আসে 5, তাহলে 0.05 আসে। এখন দেখো তো 0.05 কি এখানে একটা অপশন আছে, 0.06 আছে, হবে না, একটাও কিন্তু অপশন নাই 0.05, তাহলে কি অ্যান্সার কোনোটি নয়, 0.05 নাই, কাছাকাছি ভ্যালু নেই, সো কোনোটি নয়। তারপর দেখো মার্কারি অক্সাইড তাপে নিম্নের বিক্রিয়া অনুসারে ভাঙলে এই প্রক্রিয়াটির সাম্যাঙ্ককে কিভাবে প্রকাশ করা যায়, সলিড হবে না, লিকুইড হবে না, শুধু গ্যাস হবে, তাহলে এটার কেটা শুধু অক্সিজেনের উপর ডিপেন্ড করবে, তাহলে শুধু অক্সিজেনের উপর ডিপেন্ড করবে, উৎপাদ যেহেতু তাই গুণ হবে, শুধু কার উপর ডিপেন্ড করবে, অক্সিজেনের উপর ডিপেন্ড করবে, বাকি গুলোর উপর ডিপেন্ড করবে না, ডেলেনের হিসাবটা পড়াইছিলাম যে তোমাদের, হ্যাঁ। আচ্ছা ওকে, সো আমাদের লেকচারটা আজকে এইটুকুই। আমরা এখন কি কি পড়ছি এটা একটা জিনিসটা একটু বলি তোমাদেরকে, দয়া করে আলফা আর এক্স এর মধ্যে প্যাচটা লাগানো যাবে না, আলফাটা কিন্তু একটা অনুপাত আর এক্সটা কিন্তু একটা এক্সাক্ট ভ্যালু, এক্সাক্ট পরিমাণ আর কি, হ্যাঁ। তো সবসময় আমরা চেষ্টা করব আলফা দিয়ে এক্সটা বের করতে, মানে পার্সেন্টেজ দেওয়া থাকলে ওটাকে এক্স দিয়ে বের করতে তারপর ম্যাথ করতে, তাহলে একদম এক্সাক্ট ম্যাথটা আসবে। আর কাটাকাটির ক্ষেত্রে ওই 298 আমরা 300 ধরে নিতে পারি, হ্যাঁ 1.9 আমরা 2 ধরে নিয়ে সুন্দর মতো কাটাকাটি করে কিন্তু আমরা সলভ করতে পারি, যেটা ভাইয়া দেখাইলাম। আর হ্যাঁ অবশ্যই 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 আর এর যে ভ্যালুগুলা যেটা ভাইয়া ওইটুকু গুলাইছিলাম সেটা হচ্ছে 8.314 জুল পার মোল পার কেলভিন, এটা কখন ইউজ করব, যখন চাপের একক থাকবে প্যাসকেলে, হ্যাঁ, আর আয়তনের একক থাকবে মিটার কিউবে, এটা দেখে নিব আমরা, এসআই একক, এটা এটা হচ্ছে এসআই একক। আর আর এর ভ্যালু সব সময় ম্যাক্সিমাম কেসে এখানে ইউজ করা লাগে 0.0821, এটার একক হচ্ছে লিটার অ্যাটমসফিয়ার পার মোল পার কেলভিন। এটা কখন ইউজ করবো ভাইয়া, যখন চাপের একক থাকবে হচ্ছে অ্যাটমসফিয়ার, আয়তনের একক থাকবে হচ্ছে লিটার বা ডিএম কিউব, যেটাই থাকুক, ঠিক আছে, কারণ 1 লিটারই 1 ডিএম কিউব, তো এটারে আমরা লিটার অ্যাটমসফিয়ার একক বলি আর কি, ঠিক আছে। এইভাবে করে আমাদের জিনিসপত্রগুলো হিসাব করতে হবে। আর হ্যাঁ ফর্মুলা ভুললে হবে না, কেপি ইকুয়াল টু কেসি আরটি টু দি পাওয়ার ডেল এন, এইটা হচ্ছে একদম ক্রুশাল 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 ফর্মুলা, এর উপর কোনো কথা নাই। আর ডেল এনটা অবশ্যই কিসের কিসের জন্য জানি ইউজ করতে হবে বলো তো, পড়ছিলাম আমরা মোস্টলি গ্যাস এন্ড একোয়াস নিলেও নিতে পারো, বাট মোস্টলি গ্যাস। এন্ড এককের ক্ষেত্রে আমরা পড়ছিলাম, কেসির ক্ষেত্রে আমরা কি বলবো, মোল পার লিটার টু দি পাওয়ার ডেল এন, যেহেতু সি এখানে আমাদের সক্রিয় ভর ঘনমাত্রা, আর এখানে এখানে চাপ হচ্ছে সক্রিয় ভর, তাহলে হবে অ্যাটমসফিয়ার টু দি পাওয়ার ডেল এন। ওকে, সো আশা করি তোমরা সবাই জিনিসটা ঠিকমতো বুঝতে পারছো এবং ভালো মতো দেখছো, এটা কিন্তু খুবই বিশাল একটা পার্ট, এবং দেখছোই তো জিএসটি ডিউ সব জায়গায় প্রত্যেক বছরই আসে, এই বছরও আসছে। সো একটু ভালো মতো পড়ো, এটা বোর্ডে বলো
অ্যাডমিশনে বলো, সব জায়গায় খুব ভালো মতো ইম্পর্টেন্ট। তো আশা করি সবাই সবকিছু বুঝতে পারছো। থ্যাংক ইউ সো মাচ সবাইকে। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম সবাইকে।